কিউরিও ফাইটার আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান আজকের এই ঘটনাটি আপনার কেমন লাগলো এবং কোথা থেকে শুনলেন আজকের এই ঘটনাটি আসলে উলুবেড়িয়ার ঘটনা। দেবজ্যোতি অর্থাৎ যে আমাদের সাথে সবুজ কালিমায়ের ঘটনা শেয়ার করেন তিনি রয়েছেন আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিংয়ে। আজকের এই মারাত্মক ভয়ের যে ঘটনাটা সেটা আপনারা একা শুনবেন না। আপনারা কি জানেন প্রেতাত্মাও পজেসড হয়, অর্থাৎ কোনো বিদেহী প্রেতাত্মাকেও ভর করতে পারে তার থেকেও হায়ার লেভেল কোনো ঘুষলি এন্টিটি। এরকম টাইপের একটা ঘটনা আজকে শুনতে চলেছেন, মারাত্মক গা শিহরণ দেওয়ার মতো ঘটনা এটা। আজকের এই ঘটনাটা যারা যারা শুনছেন তারা ডেফিনেটলি একটা জিনিস আমাকে জানাবেন, আপনারা কি এরকম ধরনের ঘটনা এর আগে কখনো শুনেছেন? এবং হ্যাঁ, কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন এবং আমাকে যদি এরকম ঘটনা জানাতে চান এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে, তাহলে আমাকে যোগাযোগ করুন ইমেল করে QurioFight@gmail.com, এটা হচ্ছে ইমেল আইডি, এবং ইনস্টাগ্রামেও আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো দেবজ্যোতি। হ্যাঁ কৌস্তব, বলো। কেমন আছো ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেকদিন পর কথা হচ্ছে আবার। অনেকদিন পর। এর মাঝখানে তুমিও ব্যস্ত হয়ে গেছিলে, আমিও ব্যস্ত হয়ে গেছিলাম অনেকটা, একদম। এবার সেই কারণে যোগাযোগ করা হয়নি। এবার কিউরিও ফাইটের অনেকেই আছেন যারা সবুজ কালিমায়ের ঘটনাটা শুনতে চান। তুমি রিসেন্টলি বলছিলে উলুবেড়িয়ার একটা ঘটনা আছে, সেই ঘটনাটার যে পার্সপেক্টিভ সেটা খুবই সাংঘাতিক একটা পার্সপেক্টিভ এই ঘটনাটা ঘটেছে। ইভেন তুমি আমাকে পুরো বিষয়টা এখনো আমি জানি না, বাট যতটুকু বলেছো, যেইটুকু বলেছো সেটাই আমাকে একটা খুব মানে ভয়ের অনুভূতি দিচ্ছে। কি ঘটেছে দেবো যদি একটু শুরু থেকে জানতে চাই, কি হয়েছিল ভাই? আচ্ছা দেখো, যে ঘটনাটা ঘটেছিল এটা একটা পার্ট বাই পার্টে যাবে আর কি। প্রথম যে মানে জিনিসটা ঢুকবো আমি বলছি কি সূত্রপাত যেটা ঘটনাটার, সেটা হচ্ছে আমার বাবার একজন শিষ্য আছেন, ওনার ফুল ফ্যামিলিটাই বাবার কাছে শিষ্য আর কি। তো ভদ্রলোকের বাড়ি উলুবেড়িয়ায়। তো উলুবেড়িয়ার আমি পার্টিকুলার গ্রামটার নাম বলছি না, উলুবেড়িয়া একটি গ্রাম আর কি, সে থাকে গ্রামেতে। তো তার বাড়ির একটা প্রবলেম ছিল, সেই সূত্রেই এখানে আসে, যোগাযোগ করে। আসার পরে আস্তে আস্তে এখানের সঙ্গে খুব ক্লোজ হয়ে পড়ে। ক্লোজ হয়ে পড়ার পর বাবার থেকে দীক্ষা নেয়। দীক্ষা নেয় পর আমাদের একদম খুব ফ্যামিলির মধ্যে খুব ক্লোজ হয়ে যায়। তো ভদ্রলোক এর বাড়িতে বাবা একটা পুজো করবেন বলে বাবার সাথে আলোচনা হয়, বাবাকে দিয়ে একটা পুজো করাবেন বলে। নর্মাল জাস্ট একটা বাড়িতে পুজো হয় না, গুরুদেবকে দিয়ে একটা পুজো করানো হয় না, একটা প্রত্যেকের একটা ইচ্ছা থাকে, গ্রামের মানুষের বিশেষ করে থাকে যে গুরুদেবকে নিয়ে এসে পুজো করাবো কোনো কিছু একটা। কোন সময়ের ঘটনা এটা? এটা বলছি মোটামুটি আজ থেকে প্রায় 10 বছর আগে, 2014-15। 14-15 এরকম। তো ওই সময় এবার ভদ্রলোক, বাবার যে শিষ্য, আমি দাদা বলি, তো সেই আসে, তাকে বাড়িতে বা বাবাকে নিয়ে যাওয়ার জন্য সে বলে যে এরকম বাবা একটা এখন পুজো করে দিতে হবে বাড়িতে, যে বাড়িটা যাতে ঠিকঠাক থাকে। তো বাবা নিশ্চয়ই, শিষ্য যখন বলছে সেখানে তো আর কিছু না করার বা অন্য কিছু কোনো ব্যাপারই নেই। তো বাবা সেখানে পুজো করবার জন্য প্রথমে এমনি যান, বাবা আগে এমনি গিয়েছিলেন বাড়িতে। তো ওখান থেকে ঘুরে আসে, তারপরে ঘুরে আসার পর যে ঠিক আছে আমি ওখানে পুজো করে দেবো, আমাদের সবুজ কালী মায়েরই নাম করে একটা ওখানে একটা ঘট স্থাপন করে একটা পুজো করবে বিশেষ বাবার ক্রিয়া অনুযায়ী, মানে আমাদের যা পদ্ধতি আর কি। তো সেরকম একটা দিন স্থির হয়। জিনিসটা বর্ষাকাল, ঠিক আছে, বর্ষাকাল। সেখানে আমি যাই, এখান থেকে আমি ছিলাম সঙ্গে, বাবার সঙ্গে বাবার আর এক শিষ্য ছিল, তার নাম হচ্ছে সৌরভ হাতি। তো ও ছিল, আমি ছিলাম, দুজন, বাবা একা ছিলেন আর কি। তো পুজো করার উদ্দেশ্যে ওখানে যাওয়া হয়।
তো খুব ভালো করেই সেই বছর মানে পুজো হয়, ও খুব ধুমধাম করে গ্রামের মানুষজনকে নেমন্তন্ন করে, ওর বন্ধু বান্ধব ছিল গ্রামের মধ্যে অনেক, তারাও আসে খুব, মানে সবাই খুব মানে মানে কি বলবো আত্মীয়তার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে পুজোটায় অ্যাটেন্ড করে, এবং বাবাকে প্রচন্ড সবাই শ্রদ্ধা ভক্তি করে। আমি দেখলাম খুব ভালো লাগলো ওদের আপ্যায়ন হয়েছে। তো ওর গ্রামেরই আরো দু একজন বন্ধু ওর খুব ক্লোজ, ওই বাবা শিষ্যর খুব ক্লোজ আর কি। তারা খুব মানে একদম সব সময় সঙ্গে আছে, আমাদেরকে কোথায় কি দেখতে হবে, কোন জিনিসটা বাবার লাগবে, কোন জিনিসটা পুজো করতে গিয়ে প্রয়োজন হবে, একদম সমস্ত কিছু একদম হাতের কাছে জোগাড় করে দেওয়া থেকে শুরু করে সবকিছু দিয়ে যাচ্ছে। আমার সঙ্গে সেই অর্থে ক্লোজ হয়ে যায়। ভদ্রলোকের নাম হচ্ছে মহেশ্বর। হ্যাঁ, বললে মহেশ্বর, আচ্ছা মহেশ্বর বাবু। ওই মানে বাবা শিষ্যর যে বন্ধু, ও খুবই ক্লোজ হয়ে পড়ে। তো নানা রকমের কথাবার্তা আলোচনা থেকে শুরু করে গল্প গুজব হয়। তো সেই দিনটা পুজো রাত্রিটা খুব ভালো করে কাটে। গ্রামের মানুষজনকে নিমন্ত্রণ করেছিল, তারা প্রত্যেকে এখানে ভোগ খেতে আসে। পরদিন ঘট বিসর্জন হয় এবং আমরা রীতিমতো ওখান থেকে চলে আসি। চলে আসার পর পুজো ফুজো করে চলে আসার পর বেশ কিছু মাস পর, 2-3 মাস পর, ওখানে এই বাবার যে শিষ্য হঠাৎ করে একদিন ফোন করে বলেন যে এরকম আমাদের না মানে মনে হচ্ছে মানে জ্বলছে আর কি, গায়ে জ্বালা দিচ্ছে। মানে লঙ্কা লেগে গেলে, লঙ্কা বাটা লেগে গেলে, অনেকে রান্না করে, মায়েরা রান্না করার সময় দেখবে বাটা, আমাদের এদিকে তো শিলনোড়া বাটায় গ্রামের দিকে রান্না হতো আগে, তো বাটা মশলা বা বাটার লঙ্কা বাটার যে কোথাও লাগিয়ে দিলে মুখে বা গায়ে লাগিয়ে হাত দিলে গাটা জ্বলে, যেমন লঙ্কা লেগে গেলে যেমন গা জ্বলে, তো সেরকম জ্বালা দিচ্ছে গায়ের মধ্যে। অথচ কোনো রকম ওই ধরনের কোনো তরকারি খাওয়া বলো বা কোনো রান্না করা বলো ওই রকম কোনো কিছুই নেই, অথচ গায়ে জ্বালা দিচ্ছে। এবং প্রত্যেকে এটা পুজোটার পরে কি? হ্যাঁ, পুজোর পরে প্রায় মাস 3-4 পরে। এটা তোমার হয়ে গেল দুর্গাপুজোর পরপর সময়, মানে বর্ষাকালের সময় পুজোটা হয়েছিল ওদের বাড়িতে। এটা আমি বলছি দুর্গাপুজো মিটে গেছে, মানে আশ্বিন মাস, বর্ষা, শ্রাবণ ভাদ্র মাস করে এরকম সময় পুজোটা হয়েছিল ওদের বাড়িতে। আই থিঙ্ক কৌশিকী অমাবস্যার যোগ ছিল বোধহয়, সম্ভবত ওদের বাড়িতে পুজোটা হয়েছিল, সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, তারপরে ভাদ্র, আশ্বিন, কার্তিক, ওই মানে দুর্গাপুজো কালী পুজো মিটছে এরকম একটা শীত পূর্বে সময়, এই সময়ে ওই রকম ঘটনাটা হয়। আমাকে ফোন করে যে এরকম সবার গায়ে জ্বালা দিচ্ছে। তো বাবার ওই শিষ্য, তার বাবা মা, তারা 3 জন থাকেন তখন। ওই বাবা শিষ্যর বিবাহ হয়নি আর কি। তো এবার আমি বাবাকে ঘটনাটা বলি, বাবা বলেন যে ঠিক আছে আসতে বলো, ব্যাপারটা তো না শুনে তো বোঝা যাবে না, শুনতে হবে ঘটনাটা। তো ওরা আসে, প্রত্যেকে 3 জনই আসে। এসে বলে যেভাবে বর্ণনা দেয় খুব কষ্টদায়ক লাগে, মানে ওরা বসে রয়েছে বা খাচ্ছে দাচ্ছে, যে কোনো সময় মানে ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে, ওরা জ্বালা দিচ্ছে, মানে অদ্ভুত ভাবে জ্বালা দিচ্ছে, একটা অদ্ভুত সিচুয়েশন, ডিপ্রেসড হয়ে পড়ছে মানুষ, যে আমার গাটা জ্বালা দিচ্ছে কেন হঠাৎ করে। তো বাবা বলেন যে তোমাদেরকে তো মনে হচ্ছে কেউ কিছু করেছে, মানে ওদের প্রতি প্রয়োগ করা হয় জ্বালা বান বা জ্বলন বান, যেটাকে জ্বলন বাল বা জ্বালাবান, ওটাকে চলিত ভাষায় জ্বালাবান বলা হয় বা জ্বলন বান, যাই হোক না কেন। তো এরকম একটা কিছু প্রয়োগ হয়েছে ওদের উপরে, তো সেইটাকে খণ্ডন করা হয় ওদেরকে। ওরা মোটামুটি ভাবে ঠিক থাকে, আস্তে আস্তে ওরা ওই জ্বালাবান বা ওই ধরনের গা জ্বালা থেকে কিন্তু ওরা পুরোপুরি ভাবে মুক্ত হয়ে যায়। কিন্তু ওর মা যিনি ছিল, মানে বাবার যে শিষ্যর যে মা, তার না মনের মধ্যে ওটা ঢুকে গেছিল একদম, মানে একটা মানে কি বলবো, মানে হ্যাঁ একদম কেউ কিছু করছে, আমার এখনো যেন মনে হচ্ছে জ্বালা দিচ্ছে, হচ্ছে না কিন্তু তার মনের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, বসে গেছে, যে মনে হচ্ছে তার গায়ে জ্বালা দিচ্ছে। তো এরকম হয়, বাবা খুব ভীষণ ভাবে এই বিষয়টার উপর রেগে যাওয়ার পর বলে ঠিক আছে তোমাদের বাড়িতে আমি আবার যাব, যখন যাব আমি তখন এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ওর একটা বিশেষ কাজ ছিল ওখানে আমাদের উলুবেরিয়ার ওই অংশে, অন্য একটা কাজে আমরা গিয়েছিলাম। তো ওদের বাড়িতে সেই সূত্রে যাওয়া হয়, আমরা সেই দিন ওদের বাড়িতে রাত্রি স্টে করবো আর কি, ওদের বাড়িতে আমরা থাকবো, এরকম একটা সময়। তো ওই রাত্রিবেলা যেখানে বাবা পুজো করেছিলেন, যদি ঠাকুর ঘর আর কি, যেখানে সবুজ কালী মায়ের ঘট স্থাপন করে ওখানে পুজো হয়েছিল, বাবা সেখানে বসলেন সন্ধ্যাবেলা, একদম পূজা টুজা, বাবা নিজের জব শুরু করলেন। এবার ওদের 3 জনকে প্রত্যেককে বসিয়েছে, আমি আছি, আর সেবারে কেউ ছিল না, বাবা আর আমি ছিলাম ওখানে একটা বিশেষ কাজে, আমি বললাম যে গিয়েছিলাম। তো আমি বসে রয়েছি, ওরা 3 জন বসে রয়েছে, বাবা আছেন। এবার আমাকে বললেন ওদের উঠুন আছে চারিদিকটা, বাড়ি মাঝখানে উঠুনেতে লঙ্কা গাছের মানে লঙ্কা গাছ বসিয়ে রেখেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, লঙ্কা মানে একদম মোটা মোটা যে লঙ্কা হয়, একদম দেখেই মনে হবে খুব মানে ঝাল আর কি,
আমাকে বলি লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে এসো। আমি ভাবলাম লঙ্কা কি করবে, কিছু নিশ্চয়ই কাজ আছে। আমি অতটা তখন মানে বুঝতে পারি যে কি হবে লঙ্কাটা দিয়ে। লঙ্কাটা আমি একটা লঙ্কা তুলে এনে ধুয়ে আমি বাবার কাছে দিয়েছি। বাবা তারপরে নিজের আবার জবে বসে গেলেন। কিছুক্ষণ পর আমি তো ভাবছি, আমার মনের মধ্যে কৌতূহল হচ্ছে যে ওখানে কি হতে পারে, যে লঙ্কাটা চাইলো কেন। আমি এ ধরনের লঙ্কা নিয়ে কিছু করতে আমি দেখিনি। তো লঙ্কাটাকে কিছুক্ষণ পর বাবা কি করলেন, ভাঙলেন, মানে দুয়াদখানা করলেন, যেটাকে বলে মানে দুটো ভাগ করলেন আর কি লঙ্কাটাকে। করে একটি অংশ বলেন এই তুমি এগিয়ে এসো বলে বাবার শিষ্যকে, শিষ্যর মাকে, শিষ্যর বাবাকে, তিনজনকে কাছে এগিয়ে আনি। এনে তুমি বিশ্বাস করবে না যে ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। এটা মানে মানে এটা কিভাবে বর্ণনা করবে, এটা আমাদের নিজস্ব ঘটনা বলে নয়, এটা মানে যে কোনো কারোর ক্ষেত্রেই একটা অবাক করা ঘটনা হবে। আমিও ভীষণভাবে ঘটনাটা অবাক হয়ে পড়েছিলাম। বাবা বুঝতে পেরেছিলেন আমি যে অবাক হয়ে গেছি, কারণ আমি ওই ধরনের ঘটনা আমি দেখিনি নিজের চোখে। তো ওই লঙ্কা ভাঙা অংশটা নিয়ে বাবা কি করলেন, ঠিক ঠোঁটের দুপাশে বোলাতে শুরু করলেন ওদের প্রত্যেকে, তিনজনকেই বুলিয়ে দিলেন। সচরাচর কি হয়, আমরা লঙ্কা চিবিয়ে খেলে কি হয়, আমাদের একটু ঠোঁটে হ্যালো খাবার দাবার আর খেতে পারবে না। ভাই একটু হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু কেটে গেল। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, তোমার বাবা ওই জায়গাটাতে লঙ্কাটা বুলিয়ে দিলেন, তারপর কি হলো? তো লঙ্কাটা বুলিয়ে দিলেন, বুলিয়ে দেওয়ার পর ওরা দেখছি একদম নর্মাল, কিচ্ছু হয়নি। বাবা জিজ্ঞেস জ্বালা করছে না, আমি আরো অবাক হয়ে গেলাম। তারপর ওর মাকে, যে ওর মা মানে বাবার শিষ্যর যে মা, যার মনের মধ্যে এরকম ঢুকে গিয়েছিল যে আমার সত্যি সত্যি এখনো কেউ কিছু ক্ষতি করছে বা এখনো জ্বালা দিচ্ছে, তাকে বলো তুমি এগিয়ে এসো। এগিয়ে এসে ঠিক কাজল যেভাবে পড়ে ঠিক সেই চোখের নিচেটা ওই ভাঙা লঙ্কাটা টিপে টিপে মানে রসটাকে দিয়ে দিয়ে বাবা বুলিয়েছে। কি বলছো ভাই? একদমই আমার যেটা চোখের সামনে ঘটনা, আমি এখনো পর্যন্ত ওই বিষয়টার বাবাকে মাঝে মধ্যে প্রশ্ন করি, এটা কি করে সম্ভব হতে পারে। এক ফোঁটা তুমি জ্বালা করেনি কৌস্তব, তুমি মানে তোমাকে আর কি বলবো, এইভাবে এক ফোঁটা জ্বালা করেনি। আচ্ছা আচ্ছা। বাবা তখন বলে যে তোমাদেরকে যে জ্বালা বান বা ওই জ্বলন বান কাটানোর যে প্রয়োগ করা হয়েছে, মানে কাটানোর জন্য যে প্রয়োগ করা হয়েছে বা যে প্রতিকার করা হয়েছে, সেইটা এতটাই তীব্রতর যে তোমার এই ঝালও তোমার ওই চোখের মধ্যে এরকম তুমি অনুভূতি করতে পারছো না। আর তোমার মনের মধ্যে এই রোগটা ঢুকে গেছে, তোমাকে এই মনটাকে ঠিক করতে হবে, ওই সমস্ত চিন্তা ভাবনা সমস্ত দূর করতে হবে যে আমার কেউ কিছু ক্ষতি করেছে, এই যে ভয়টা, এই ভয়টাকে দূর করতে হবে। তো ওরাও অবাক ঘটনাটা ভীষণ ভাবে। প্রথমে তো ওরা মানে একটা, তুমি ভাবো তোমার চোখের সামনে যদি কেউ লঙ্কা এরকম দিতে যায়, তুমি তো নিজেই মানে ঘাবড়ে যাবে। স্বাভাবিক ভাই। ওরাও তো চমকে যাচ্ছিল, ওরাও তো রীতিমতো পিছিয়ে আসছে। আর বাবা একটুখানি মানে মানে অনেকে যারা হ্যালো দেখে বুঝতেই পারবে না, তুমি চিনতেই পারবে না যে এই মানুষটার এরকম রূপ হতে পারে। কিন্তু ওনারা যখন এই সমস্ত মানুষের একটা মুড থাকে, সেই যখন মুডে চলে আসেন ওনাদের একদম মানে কাউকে তখন পরোয়া করেন না, ভাষা জ্ঞান ঠিক থাকে না, কোন রকম মেজাজ ঠিক থাকে না, কোনো কিছুই না হবে না, তাই তো? একদম। হ্যাঁ কি বলছো? বলছি তোমার বাবাকে দেখলে মনে হবে না এরকম? না একদমই না। অনেকে বলেন, দেখবে কিউরিফাইডি অনেকে কমেন্ট করেছে যারা বাবার সামনে এসেছে বা দেখে গেছে, তারা বলছে ওনাকে দেখে তো মনেই হবে না যে উনি এতটা মানে এরকম কাজকর্ম করেন বা উনি এতটা পাওয়ারফুল। এবং ওনার যে বয়স এখন, যে বাবার 75 বছর বয়স, তুমি দেখেও বুঝতে পারবে না বাবার 75 বছর বয়স। আচ্ছা আচ্ছা। খুব মনে হবে 60 বছর, 55-60 বছর কি 65 বছর বয়স হবে। ওনার একটা মুড থাকে, সেই মুডে যখন ওনারা চলে যান, মানে ওই মুডটাকে আমিও মানে ধরতে পারি না যে কখন কোন মুডে চলে যায়। আচ্ছা। মানে ওই সময় কোনো ভাষা জ্ঞান ঠিক থাকে না তাদের, ওনার মানে কোন রকম কে আছে সামনে, সেই ব্যক্তির কে, তার কি পরিচয়, তার কি পদমর্যাদা, ওসব ওনাদের কাছে কোনো রকম কোনো গুরুত্ব নেই আর কি। ঠিক আছে, ওই মুডের আবার একটা ভীষণভাবে ডিপেন্ড করে। তো আমি ওই মুডটা দেখেছিলাম, তখন আমার সাহস হয়নি আমি আর প্রশ্ন করার যে এটা কি করে হলো, ওই লঙ্কাটা দেয়া হলো তারপরেও যে জ্বললো না ওদের, এটা আমি আর বাবাকে জিজ্ঞাসা করার সাহস পাই। তারপরে আবার যখন মানে একদম খুব ফ্রি হয়ে গেছিলাম, তখন আমি জিজ্ঞাসা করি, বাবা আমাকে কিন্তু খুব পার্টিকুলারলি ওই বিষয়ে কোনো রকম কিছু উত্তর পাইনি। বলে এটা তো আমাদের মন্ত্রশক্তির বিষয়, এই ক্ষমতায় যদি না থাকলো তাহলে আর গুরুদেবদের সান্নিধ্য পেয়ে কি লাভ হল। তো এইবার হলো কি, ওদের সমস্যা সমাধান হয়ে গেল। এরা হচ্ছে মূল ঘটনার সূত্রধর, এই বাবার শিষ্য। তোমাকে মনে রাখি বলি যে তোমাকে মহেশ্বর বাবুর কথা আমি বললাম, মহেশ্বর ওই বাবার শিষ্যর যে বন্ধু,
হুম 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 তো ওই বাবার শিষ্যর বন্ধুর হঠাৎ করে কাজের সমস্যা হয়, মানে ও যেখানে কাজ করতো আর কি সেখানে নানা রকমের টাল বাহানা মানে ঘটতে থাকে। তো ওই বাবার শিষ্যকে বলে যে এরকম তোর গুরুদেবের কাছে একটু নিয়ে যাবি আমাকে, আমার এরকম একটু সমস্যা হচ্ছে। তো ওই মহেশ্বর আমাদের বাড়িতে আসে, মহেশ্বর বাবু আর কি, হুম। মহেশ্বর ঘোষ আমাদের বাড়িতে আসে, মানে মন্দিরে আসে, মায়ের মন্দিরে। তো তার সমস্ত বিচার টিচার করে যা কিছু দেখানো, বাবার সঙ্গে দেখানো, ওর ওই সমস্ত বিষয় নিয়ে ওর প্রথম যাতায়াত শুরু। তারপরে ও মহেশ্বর ঘোষ আমাদের সঙ্গে খুব ক্লোজ হয়ে পড়ে, ভীষণভাবে মানে ভালো সম্পর্ক হয়ে যায়। তো এমন একটা দিন হয় যে ও একদিন ফোন করে আমাকে বলে, মহেশ্বর ঘোষ আমাকে ফোন করে বলে যে এরকম ভাই এরকম আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। আমি বলছি কি সমস্যা? বলছে তুমি শুনলে হাসবে না, তুমি বিশ্বাস করবে এই ঘটনা? আমি বলছি হাসবো কেন, তোমার সমস্যায় পড়েছে, তোমার সমস্যা নিয়ে আমি হাসবো কেন? আমাদের সমস্যা তো শোনা আমাদের কাজ, কেন হাসবো? বলছে যে আমি না রাত্রিবেলা, তখন ওর বিবাহ হয়ে গেছে, মহেশ্বর ঘোষ তখন বিবাহ হয়ে গেছে, বলছে আমি না রাত্রিবেলা কারুর একটা গলার আওয়াজ শুনতে পাই আচ্ছা। আমাদের বাড়ির পাশ থেকে। আমি বলছি কি বলছো? বাড়ির পাশ থেকে গলার আওয়াজ শুনতে পার? কার ঘরে? আশেপাশে বাড়ি আছে? বলছে না, আমাদের বাড়িটা এমন একটা জায়গা, মানে মাঠের, আমাদের বাড়িটা হচ্ছে শেষ, তারপরে হচ্ছে মাঠ পড়ে যাচ্ছে, হুম আর পরিত্যক্ত একটা জায়গা আছে, সেখানে বন জঙ্গল হয়ে রয়েছে, ওটা অনেক দিন ধরে জায়গাটা পরিত্যক্ত। ওখানে নাকি একটি বাড়ি ছিল, পুরনো বাড়ি, ওটা ওই মহেশ্বরদেরই পূর্বপুরুষের কোনো বাড়ি ছিল, সেই বাড়িটা ভগ্নপ্রায় হয়ে গেছে, জায়গাটা পরিত্যক্ত একদম পড়ে আছে, আর বন জঙ্গল হয়ে গেছে। সেই জায়গাটা যখন কোনো লোকালিটি নেই, আমাদের বাড়িটাই লাস্ট বাড়ি, কিন্তু তারপরেও আমাদের ওই বাড়ির আশেপাশ থেকে আমি কারোর গলার আওয়াজ শুনতে পাই। আমি বলছি গলার আওয়াজ মানে কার গলার আওয়াজ, মানে কিরকম? বলছে কোনো মহিলার গলার আওয়াজ, কণ্ঠস্বর, কোনো সময় কাঁদে, কোনো সময় আবার কোনো রকম কোনো কথা বলে, বিড় করে কোনো কিছু কথা বলা যেটাকে বলে, এরকম হয়। আমি বলছি তাই নাকি, এরকম ঘটনা? এবং ঠিক আছে, এটা তো খুব সিরিয়াস ইস্যু, তুমি কি এটা একাই শুনতে পাচ্ছ নাকি তোমার সঙ্গে সঙ্গে আরো কেউ কেউ শুনছে? বললো না, আমার স্ত্রী প্রথম একদিন শোনে। হুম বললো আমার স্ত্রী কিন্তু প্রথম দিন শোনে, তারপরে আমি শুনি। হুম 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 আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি এসো ডিটেলস, তো ফোনে এই সমস্ত বিষয় নিয়ে কথা শুনে আমিও মানে ফিল করতে পারবো না বা বুঝতে পারবো না, বা আমি যা যা জানতে চাইবো বা বাবাকে আমি যে বলবো কিছু ঘটনা এই যে হয়েছে তোমার কেসটা, সেটা সামনাসামনি না এলে তো আমি হবে না এই সমস্ত কিছু। হুম। তো ও দু একদিনের মধ্যেই ও চলে আসে, এসে সন্ধ্যাবেলায় চলে আসো, সেদিন আমাদের বাড়িতে ছিল। তো ওই পুরো ঘটনা রাত্রিবেলা, বাবাকে তখন আমি আছি, বাবা আছে, রাত্রের দিকে মন্দির পুরোপুরি ফাঁকা থাকে, একদম কেউ থাকে না, বাবা আছে, আমি আছি। তো ও তখন বলতে থাকে যেরকম হঠাৎ করে আমি একদিন বাড়ির কাছ থেকে বাড়ি ফিরেছি, তো আমার স্ত্রী বললো আচ্ছা তোমাদের এদিকে কোনো মহিলা কি যায় এদিকে মাঠের পেছন দিকে আসে? তো তখন বললাম, আমি বললাম না, এদিকে তো কোনো মহিলা রাত্রিবেলা তো এদিকে কেউ আসবেই না, এদিকে ওই পরিত্যক্ত জঙ্গলটার জন্য তো সাপ খোপ থাকে, এই ভয়ে কেউ এমনি আসে না দিনের বেলা, তো রাত্রিবেলা কোনো মহিলা। বলছে না, আমি একজন কাঁদছিল এখানে এসে। বলছে তুমি কার কান্নার আওয়াজ শুনেছো? তুমি তো বুঝতে পারোনি? বলছে না, আমি তো মানে বউটার তো নতুন বিয়ে হয়েছে, ও তো জানে না কার কান্নার আওয়াজ হবে। বললো না, আমি চিনি না। বললো হয়তো অন্য কারো, হয়তো বাড়িতে কারোর অশান্তি ফশান্তি হয়েছে, হয়তো চলে এসছে কোনো কারণে এখানে কাঁদতে। ওটা উড়িয়ে দিয়েছে পুরোপুরি ভাবে। তো তারপরে মহেশ্বর বলছে যে আমি একদিনকে এরকম হঠাৎ করে একদিন কাজ থেকে ফিরেছি, তখন 9টা থেকে 9:30, 9টা 9:30 এই সময়তে আমি কান্নার আওয়াজটা শুনতে পাই। আচ্ছা। ঠিক আছে, ওদের ঠিক বাড়ির পিছন দিক দিয়ে, মানে টালির চাল আর কি, টালির চালের যে মাঝখান দিয়ে একটা মানে মানে জমি হয়, জমির এবং টালির চালের যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, সেইখান দিয়ে বাড়িটাকে প্রদক্ষিণ করছে কাঁদতে কাঁদতে, মানে পুরো বাড়িটাকে রাউন্ড মারছে। রাউন্ড মারছে কাঁদতে কাঁদতে, কখনো কখনো কাঁদতে কাঁদতে কোনো কিছু বলছে, যে যেটা বলছে সেটা কিন্তু এরা বুঝতে পারছে না। বলছে যা বলছে আমরা কিছু বুঝতে পারছি না, এরকম মনে হলো। বলছে আমার মনে হলো আমি একদিন টর্চ নিয়ে রাত্রিবেলা বেরোই, কিন্তু আমার স্ত্রী আমাকে বেরোতে দিল না। বলছে এইবার হলো যেটা ঘটনা, সেটা হচ্ছে আবার একদিন 2-3 দিন পর আবার এরকম আওয়াজ হয়। বলছে আজকে আমি ঠিক করে নিয়েছি, আজকে আমি বেরোবো বলে আমি একটি টর্চ নিয়েছি। তো আমি বলে ওই মহেশ্বরকে একটুখানি হলেও মানে ডাকাবুকো টাইপের একটি লোক, হুম হুম তো ও একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়েছে দরজা খুলে বাইরে। তোর বাড়ির মধ্যে তোর ভাইয়ের তখন না, তখন ওর ভাই বিয়ে হয়নি, তার কিছুদিন পর ওর ভাইয়ের বিয়ে হয়েছিল। ওর বাবা মা, ওর ভাই, এরা সবাই আছে। তো ও বেরিয়ে পড়ে, তোর ভাইও পিছু পিছু বেরিয়েছে, মহেশ্বরের ভাই বেরিয়ে চারদিক বাড়ি ঘুরে পেছন সমস্ত জায়গায় লাইট নিয়ে দেখেছে, কেউ কোথাও কিন্তু ছিল না, অথচ তার কয়েক মিনিট আগেও ওই ধরনের কান্নার আওয়াজ শুনেছে। আচ্ছা। এইবার ওই নতুন বউ তো ভয় পাচ্ছে,
যে এইরকম, যেটা শুনে এলো যে টর্চ নিয়ে গিয়ে দেখার পরেও যখন কাউকে দেখা গেল না, আবার এরকম কান্নার আওয়াজ, তো রীতিমতো ভয় পাচ্ছে। ও বলছে তাই সেই জন্যই আমার আরো এখানে আসা, তো এরকম কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। বাবা বলছে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, এই নিয়ে এইখানে এটা আমি কি করব তোমার ওখানে, আমি তো আমার কিছু তো করার নেই এখানে, আমি হঠাৎ করে গিয়েই বা কি করব, কান্নার আওয়াজ শুনছো আমি গিয়ে কি করব, বা আমি তোমাকে কি দেবো এই সমস্ত বিষয়ের উপর। বাবা কিছু ওকে টোটকা টিপস কিছু বলে দেন বা কিছু রীতিনীতি নিয়ম মানার কথা বলেন, বলে এছাড়া এটার কিছু কিছু করার নেই আমার। বলে ও ফিরে যায়, ফিরে যাওয়ার পর ও নিজেদের মতো নিজেদের গার্ড করে দেওয়ার মতো বাবা ওদেরকে কিছু দেন আর কি, যাতে কিছু না হয় ওদের সাময়িকভাবে। তো এরপরে যেটা হলো, মানে যেটা হয়েছিল ওর, এর প্রসঙ্গে বলি তোমাকে মাঝখানে একটি পুরনো কথা বলি এবার। সেটা হচ্ছে মহেশ্বরের বাবা যিনি, উনি, ওনার বয়স হয়ে গেছিল অনেকটাই, উনি চোখে দেখতে পেতেন না। চোখে দেখতে পেতেন না কিন্তু বয়সজনিত কারণে নয়। আচ্ছা, কেন? একটা রহস্য আছে এখানে। ওদের ওই যে পরিত্যক্ত জায়গাটি আছে, ওই পরিত্যক্ত জায়গাটির মধ্যেই একটা বাথরুম ছিল, সেই বাথরুমটা এরা ব্যবহার করতো। বন জঙ্গলের মাঝখান দিয়ে যেত বাথরুমটা। আচ্ছা, ঠিক আছে, বাথরুমটাও ব্যবহার করতো, বিশেষ করে বাবা খুব ব্যবহার করতো, ওদিকে যেত, এরাও যেত মাঝে মধ্যে। যেহেতু পুরোনো বাথরুম আর নতুন বাথরুম ওরা নতুন এই বাড়িতে করেছে, কিন্তু ওই পুরোনো বাথরুমটাকে বেশি ব্যবহার করতো, ওই বন জঙ্গল হলে ওরা যেত আর কি। তো ওই পুরোনো মানে অনেক বছর আগে, তখন এরা ছোট, মহেশ্বর ঘোষেরা তখন অতটাও মানে বড় হয়নি, তখন ওরা নাবালক আর কি। ভদ্রলোক সুস্থ সবল, কোনো রকম কোনো অসুবিধে নেই। তো উনি বাথরুমে গেছেন রাত্রিবেলা কাজ থেকে ফিরে, তৎকালীন সময়, সেই সময় ওদিকে ইলেকট্রিসিটি তখনও আসেনি বলছিল, ঠিক আছে, তখনও আসেনি ইলেকট্রিসিটি ওদের ওইখানে। মহেশ্বর ঘোষের বাবার ঘটনার কথা বলছি আমি। তখন মহেশ্বর ঘোষের বাবা তখন যথেষ্ট মানে ইয়ং আর কি, আর মহেশ্বর ঘোষরা তখন নাবালক, তখন ইলেকট্রিসিটি আসেনি ওদের ওইদিকে। তো হারিকেনের আলো, যেটাকে বলে হ্যারিকেন, নিয়ে ও মানে গেছে আর কি বাথরুমে। তো বাথরুম থেকে আর ফিরে আসেনি। বাড়ির লোক দেখছে অনেকক্ষণ হয়ে গেছে, বাথরুম থেকে আসছে না, কি ব্যাপার হলো। তখন খুঁজতে গিয়ে দেখে যে সেন্সলেস হয়ে বাথরুমের সামনে পড়ে রয়েছে, আর তার চোখগুলো খোলা ছিল একদম উপরের দিকে, মানে মনে হচ্ছে না উপর দিকে কিছু তাকিয়ে দেখেছে। সেন্সলেস অবস্থায়, চোখ খোলা অবস্থায়, হ্যাঁ, মানে চোখ ঠিকরে বেরিয়ে আসবে এরকম অবস্থায় ওটা সেন্সলেস হয়ে গেছে। এরকম ঘটনা একটা কিছু হয়েছিল, যে আমার তো পুরোটাই ওই ঘটনাটা শোনা কথা, চোখ খোলা হোক বা বন্ধ হোক এরকম কিছু হয়েছিল। তোর কথা অনুযায়ী যে চোখ নাকি উপর দিকে ওঠা ছিল। আচ্ছা আচ্ছা, পুরো সেন্সলেস অবস্থায় তাকে ওকে সেন্স ফিরিয়ে আনা হয়। ফিরিয়ে আনার পর সেই দিন থেকে ভদ্রলোকের আস্তে 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 দৃষ্টি ক্ষমতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সেই দিন একদম আবছা দেখতে শুরু করে, তার কিছু সপ্তাহ পর থেকে আরো প্রবলেম শুরু হয়, চশমা নেয়, তার কয়েক মাসের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায় ভদ্রলোক। বুঝতে পারছি, পুরোপুরি অন্ধ হয়ে যায়। এবার সেই রহস্যটা কিন্তু এদের প্রত্যেকের কাছেই অজানা, প্রত্যেকের কাছেই অজানা যে কি হয়েছিল ওখানে, কি হয়েছিল। এবং ওই ভদ্রলোকও কিছু বলেননি, যার হয়েছিল কি দেখেছিল বা কিছু হয়েছিল, হঠাৎ করে পড়ে গিয়ে এরকম চোখে আঘাত পেয়ে এরকম হলো কিনা, এই সমস্ত কোনো কিছুই বলেনি। ওকে, তো ভদ্রলোক এখনো জীবিত আছেন। তো এইবার মূল ঘটনায় ফিরে আসি, যেটা হলো, তো বাবাও ফিরে গেল ওরা এখান থেকে, মানে ওই মহেশ্বর ফিরে গেল, টোটকা বাবা যা বন্ধন করে দেওয়ার করে দিয়েছিলেন। ফিরে যাওয়া হলো কি, ওদের পরিবারের মধ্যে ওনার স্ত্রী, অর্থাৎ মহেশ্বর ঘোষের স্ত্রী, হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। কান্নাটা কিন্তু বন্ধ হয়নি, কান্নাটা মাঝে মধ্যেই কিন্তু ওদের বাড়ির আশেপাশে হতো। অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো, মানে অদ্ভুত রকমের কথা বলছে মাঝে মধ্যে, যে তুই আমাকে কেন, তোদের বাড়ির লোক আমাকে মেরেছে। ওর মানে শ্বশুর মশাই যায় মহেশ্বর ঘোষের বাবাকে তাকিয়ে বলছে এ আমাকে মেরেছে, হ্যাঁ, এই আমার জীবনটা শেষ করে দিয়েছে, এইসব। তখন মহেশ্বর বলছে তুমি কি বলছো, তুমি এই তো কদিন বিয়ে হয়ে এসছে, আমরা কয়েক মাস বা 1 বছর হয়েছে, বাবাকে তো তুমি চেনো এই 1 বছর, তোমার জীবন নষ্ট করে দিয়েছে বাবা। কি তোমার জীবন নষ্ট করলো, আর উনি তো চোখেই দেখতে পান না, তোমার কি অশান্তি তুমি ওর মধ্যে বাবার মধ্যে সঙ্গে পাচ্ছ তুমি। তখন ওর সঙ্গে ওই মহেশ্বর ঘোষের সঙ্গে ভীষণ ভাবে মানে প্রবলেম হয়, ঝগড়াঝাটি এই সমস্ত হয়। তো ইতিমধ্যেই তারপর ওদের বেবিও হয়, একটা একদম সদ্যজাত মানে বাচ্চা আর কি, তাও নিয়ে অশান্তি হয়। তখন বেবি হয়, সে বা মেয়েটা তার বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়ি থেকে যখন আবার ফিরে আসে, বাচ্চাটির ওই 6-7 মাস বয়স ছেলে, তো অন্নপ্রাশনও হয়। অন্নপ্রাশনও আমাদেরকে ইনভাইট করেছিল, আমরা সেখানে গিয়েছিলাম। তো এইবার হলো কি ঘটনা,
মহেশ্বর ঘোষের স্ত্রী একদিন হঠাৎ করে রাত্রিবেলা ঘুমোচ্ছিল, দুজনে, মহেশ্বর ঘুমোচ্ছে, মাঝখানে বাচ্চাটি, স্ত্রীও ঘুমোচ্ছে, হঠাৎ করে চেঁচিয়ে ওঠে, মানে রীতিমতো ভায়োলেন্ট অবস্থায়। এবং একটি মহিলার অন্যরকম, মানে ওর কণ্ঠস্বর নয়, অন্য কোনো মহিলার একটা কর্কশ কণ্ঠস্বরে ও বলছে, আমাকে এই বাড়ির লোকেরা জীবন শেষ করে দিয়েছে, আমি এদের কাউকে ছাড়বো না, এদের বাড়িরও আমি সমস্ত কিছু নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো, এরকম ঘটনা ঘটছে। তো মহেশ্বর তো খুব ভয় পেয়ে গেছে। পরদিন সকালবেলা আবার ফোন করেছে আমাদেরকে যে এরকম হয়েছে, আমি বইটা বলেছিলাম তো আমার স্ত্রী এরকম বিহেভিয়ার করছে। তো বাবার শোনে যে ঠিক আছে। তো এই ঘটনাটাই কিন্তু আমার এখনো পর্যন্ত কিছু করার নেই, পারদ্য ফল ভোগ করতে হয়, বাবা এই কথাটা বলেন, আমার এখনো স্পষ্টত মনে আছে যে ফল ভোগ করতে হবে। এখানে এখনো আমার কিছু করার কিচ্ছু নেই, আমি এখন কিচ্ছু করতে পারবো না। এই বিষয়টা কোনো রকম ক্ষমতা আমার কাজে লাগবে না এখানে। একদিন হঠাৎ করে আমি ফোন পেলাম, তো তাই ঘটনাটা প্রায় সপ্তাহ 2-3 আগে, পরে আর কি, সপ্তাহ 2-3 পরে আমি ফোন পেলাম, মহেশ্বর ঘোষের ফোন, রাত্রিবেলা, তখন 12:30 এরকম সময় হবে। আমাকে ফোন ধরে চুপ করে আছে, হ্যালো বলে চুপ করে আছে। আমি বললাম, কি হয়েছে বলো, হ্যালো। বলছে, ও স্ত্রীর নাম করে বলছে যে ও আর নেই। নেই মানে? নেই মানে কোথায়? বলছে ও কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে। মানে কি করে? বললো হঠাৎ করে, আমি তখন খাচ্ছিলাম, রাত্রির খাবার খাচ্ছিলাম, হঠাৎ করেই ও বলছে যে আমাকে কেউ ডাকছে, আমাকে যেতেই হবে বলে বাচ্চাটা ঘরের মধ্যে বিছানায় শোয়ানো ছিল, বাচ্চাটা খেলা করছিল শুয়ে ঘরের বিছানায়, ও দরজা বন্ধ করে দেয়। আমি অতটা ক্যাজুয়ালি নি, কারণ ও তো এই ধরনের আচার আচরণ অনেকভাবেই করে। ও দরজা পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়, আমি জানি হয়তো খুলে দেবে, ও আবার খুলে দেয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। বেশ, আমি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে নিউজ দেখেছি টিভিতে, নিউজ দেখে এবার আমি যখন ঘরের দরজা, মানে শুতে যাবো বলে যাচ্ছি, দেখছি দরজাটা আর খুলছে না, ভেতর থেকে আটকানো আছে, বাচ্চাটা প্রবল ভাবে কাঁদছে, দোতলার ওপরে ঘর ওদের, প্রবল ভাবে কাঁদছে। আমি অনেকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করি, না হয় আমার ভাইকে ডাকি, ভাইয়ের বউ, বাবাকে, মানে বাবা তো বুঝতে পারে না, বাবাকে ধরে ধরে মা নিয়ে এসছে, সবাই আমাদের বাড়ির লোক চলে এসছে। আমি ফোন করে, মানে যে বাবার শিষ্য আর কি, যার বাড়িতে প্রথম যাই আমরা, ওকেও ডাকি, মানে ওর বন্ধু বান্ধবদের, পাড়া সবাইকে ডাকে, দরজা মানে ধাক্কা দিয়ে ভাঙা হয় আর কি। ভেঙে দেখে যে উপরে সিলিং ফ্যানের সঙ্গে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, আর বাচ্চাটা একদম পাশেই নিচে শোয়ানো অবস্থায় রয়েছে। এবার মায়ের দিকে তাকিয়ে মানে কাঁদছে আর কি, মানে কাঁদছে বলতে আরো দৃশ্য, মানে ওই যে ঘটনাটা আমি তোমাকে বলছি, মানে ওই দৃশ্যটা সত্যি করে এতটাই মানে কষ্টদায়ক এবং ভয়ঙ্কর, মানে দৃশ্যটা মানে কল্পনা করা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, তুমি ফোন রাখো, তুমি সমস্ত ফর্মালিটিস কাজ যা মেটানোর মেটাও, আমি এই বিষয়টা নিয়ে পরে আবার কথা হবে, মাথা ঠান্ডা রাখো, আমি এসব যা বোঝালো সান্ত্বনা দেওয়ার দিলাম, যেহেতু দেওয়ার আমার পক্ষ থেকে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন রেখেই বাবাকে পুরো ঘটনাটা বললাম। বাবা আমাকে বললেন এটা তো হওয়ার ছিল। আমি বললাম হওয়ার ছিল মানে? বলছে এটা এখন নয়, পরে ও যখন আসবে তখন এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে, এখন সব মাথা থেকে বার করে দাও। তারপর ওই থেকে ঘটনা হলো, ভদ্রলোকের নামে, মানে মেয়ের বাড়ি থেকে পুলিশে কেস করে যে তোমাদের কোনো অশান্তির কারণে তোমরা আমার মেয়েকে এরকম হয়েছে, তোমরা দোষী বলে, এরকম পুলিশই ঝড় ঝামেলার মধ্যে জড়িয়ে যায় পুরো ব্যাপারটা। তো ওই মহেশ্বরের ঘোষের কয়েকদিন কাস্টাডিও হয় জেলে, ঠিক আছে। তারপর ও জামিন পায়, জামিন পেয়েই ও সোজা একদম এখানে আমাদের বাড়িতে, যেদিন জামিন পায় সেদিন ও বাড়ি না গিয়ে এখানে আসে, সোজাসুজি একদম ডাইরেক্ট এখানে চলে আসে। আমি নিজে চমকে গেছি, ও মাসখানে 3 মাস মতো জেলে ছিল, আমিও চমকে যাই। ও প্রথমবার ওকে দেখে আমি, তুমি এখানে চলে এসো সোজা? বলছে হ্যাঁ, আমাকে এই বিষয়টা জানতে হবে যে আমি তো একটু বিনা দোষে, আমি মানে আমাকে তো শাস্তি পেতেই হলো লোকের কাছে, আমি বইয়ে হলাম, নিউজ টিউজও হয়ে গেছিল, খবরটা বেরিয়ে গেছিল। তো বলছে আমি তো লোকের কাছে আমার মান সম্মান, আমার সমস্ত কিছু সমাজের কাছে, মানুষের কাছে। ঘটনাটা হ্যাঁ উল্লবিরাতেই ঘটেছে, তাই তো? হুম।
তো একদম পুরো নষ্ট হয়ে গেল। তো এই বিষয়টা বাবা বললো ঠিক আছে, এই বিষয়টা যেটা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছুকে আটকানো যাবে না। এর বিষয়ে আমি যখন হাত দেবো এই ব্যাপারটায়, তখন আমি তোমাকে সমস্ত কিছু জিনিস বলবো। এখন এই বিষয়টা কিছু করার নেই। তবে তোমরা তোমাদের বাড়িতে যে কজন আছো প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আবারও কিন্তু কোনো প্রাণহানির আশঙ্কা আছে। আবার প্রাণহানির আশঙ্কা আছে, এটা বাবা বলে দেয়। আচ্ছা, প্রাণহানির আশঙ্কা আছে, খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। তখন ও তো হাতে পায়ে ধরে যে বাবা আর কি মানে প্রাণ হাতে আমি মারা যাব, বা আমার ভাই আছে, ভাইয়ের স্ত্রী আছে, হ্যাঁ ওদের সদ্য বিয়ে হয়েছে, কয়েক মাস হয়েছে। তো তার বাড়ি থেকেও অশান্তি হচ্ছে যে তার বাড়িতে একটা বড় বউকে এরকম মারা গেছে। মানে ওই মহেশ্বর ঘোষের ভাইয়ের স্ত্রী যে তার বাবার বাড়ির লোকেরাও ভাবছে হয়তো তার মেয়েকেও যদি এরকম করে মেরে দেয়। তো তাদের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে। মানে এই ফ্যামিলিটা পুরো নষ্টের মুখ, মানে একদম দোরগোড়ায় চলে গেছে, ঘেটে গেছে যেটাকে বলে, একদম পুরোপুরি সমস্ত দিক থেকে, এক তো সামাজিক ভাবে এবং পুরো পারিবারিক ভাবেও, মানে নিজেদের মধ্যেও নষ্ট হয়ে যাওয়ার বলে আর কি। তো বাবা বলে যে তোমরা যে কজন রয়েছে ওই বাড়িতে, তোমাদেরকে প্রত্যেকে কিন্তু সাবধানে থাকতে হবে, এখনো প্রাণহানির যোগ রয়েছে। আর এটাও কোনো মহিলাই সূচিত করছে যে কোনো মহিলাই কিন্তু প্রাণহানির যোগ হতে পারে, কোনো মহিলার। তো মহিলা বলতো ওর ভাইয়ের স্ত্রী আর ওর মা, মহেশ্বর ঘোষের মা। তাহলে ওদের দুজনকে খুব সাবধানে রাখতে হবে। তো বললো কি করবো, তো অন্য জায়গায় নিয়ে চলে যাব। বলে ওই জায়গা থেকে, ওদের গ্রাম থেকে একটুখানি উলবেড়িয়া মেন টাউনের দিকে এসে ঘর ভাড়া নিয়ে ওরা কদিন থাকতে আরম্ভ করলো। ঠিক আছে, কিন্তু ওখানে তারপরে ওরা পুরোপুরি নর্মাল যখন হয়ে যাবে, 6-7 মাস 8 মাস হয়ে যায়, কোনো রকমই কোনো সমস্যা নেই, আর কিচ্ছু নেই, কোনো রকম ভয়ও পাচ্ছে না, ওরা আবার ফিরে আসে পুরোনো বাড়িতে। মানে বাড়িতে ফিরে আসে, মানে ওর মা, ওর স্ত্রী, ভাইয়ের বউ সব ফিরে আসে। মহেশ্বর ঘোষ কিন্তু ওই বাড়িতেই ছিল, বাবা মহেশ্বর ঘোষ এই বাড়িতেই ছিল, পুরোনো বাড়িতেই ছিল। তো ফিরে আসার পর এবার যেটা হয় তুমি শুনলে চমকে যাবে। সেটা হচ্ছে ওদের ওই পুরো গ্রামটা, পাড়াটা, প্রত্যেকে ওই কান্নার আওয়াজ শুনতে পায়। সবাই ফার্স্টে তো ওরাই শুনতে পেত, শুধু ওরাই শুনতে পেত। ওরা যখন শুনতে পেত তখন যার গলার আওয়াজ, কান্নার আওয়াজ, সে ছিল অন্য। বাট এখন অন্য। এখন যেটা হলো সেটা হচ্ছে মহেশ্বরের স্ত্রীর গলার আওয়াজ। মানে যে গলায় দড়ি দিয়েছিল বাচ্চাটাকে দেখে, আচ্ছা আচ্ছা, আমার বাচ্চাকে দাও, আমার বাচ্চাকে দাও বলতে বলতে। তো মৃত্যু যোগ রয়েছে আর একটা, একদমই, আমার বাচ্চাকে আমার কাছে দাও, আমার বাচ্চাকে আমার কাছে দাও, আমার বাচ্চাকে আমি খাওয়াবো, খেতে চাইছে। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বলা থেকে শুরু করে প্রবল ভাবে অত্যাচার শুরু করে ওদের বাড়িতে, রীতিমতো অত্যাচার শুরু করে। মহেশ্বর ঘোষ বাথরুমে ঢুকেছে, সেখানে দেখতে পাচ্ছে মহেশ্বর ঘোষের ওই ভাই আর স্ত্রী, মানে ওরা ঘরের মধ্যে রয়েছে, হঠাৎ করে দেখছে পায়ের কাছে বসে রয়েছে। তুমি জাস্ট কল্পনা করতে পারবে না, প্রবল ভাবে, সাংঘাতিক ভাবে ওদের বাড়িতে অশান্তি শুরু হয়। আচ্ছা আচ্ছা, ভয়ঙ্কর ভাবে, মানে কিচ্ছু, মানে দিক বিদিক শূন্য এরকম ঘটনা। তো তা আবার শরণাপন্ন হয় বাবার কাছে, আর বাবা প্রতিবারই ওদেরকে ফিরিয়ে দিচ্ছে, বলছে আর একটা প্রাণহানির যোগও হবেই, অনিবার্য, কেউ আটকাতে পারবে না। আর তার আগে আমার নির্দেশও হচ্ছে না যে আমি ওই বাড়িতে কিছু কাজ করব বা তোমাদের কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা খুব পিকুলিয়ার শুনতে লাগলো। একদমই তাই, সচরাচর আমি এই ধরনের জিনিস দেখি না, আমি দেখি না বাবাকে এরকম বলতে কোনো কিছু। বাবা পুরোপুরি ভাবেই কাউকে না কাউকে বাঁচানোর জন্য বা কোনো কিছু হলে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু এই পার্টিকুলার কেসটা আমি দেখেছিলাম যে পুরোপুরি ভাবে ফিরিয়ে দিতে, মানে পাত্তা দিচ্ছে না আর কি পুরোপুরি ভাবে। আমি বাবাকে প্রশ্ন করলাম যে এরকম মৃত্যুযোগ আছে, নিশ্চয়ই আটকানো উচিত, বা আটকাও, তুমি একটুখানি আটকানোর চেষ্টা করো। বললো এটা কিচ্ছু করার নেই, আমার হাতে কিছু নেই, আচ্ছা, এটা হবেই ঘটনা। আমি খুব রিকোয়েস্ট করলাম বাবাকে, বাবা আমি তো খারাপ লাগছে, এবং ওই মহেশ্বরও আমাকে নিজে ফোন করে বলছে বাবাকে একটু বোঝাও, বাবাকে যাতে একটু কাজটা নেয়। ভীষণভাবে ওরা পুরো ডিপেন্ড হয়ে আছে একদম আমাদের ওপর। তো রীতিমতো আমার এক প্রকার জোর করাতে বাবা ওদের ওখানে যাবেন বলে ঠিক করেন। আচ্ছা, ঠিক আছে, যাবেন বলে ঠিক করেন। যাওয়ার দিন ঠিক হয়। বাবা প্রথমে বলেন যে আমি কিন্তু ওদের বাড়িতে যাবও না, ওদের বাড়িতে থাকবো না,
আমি যাব আমার শিষ্যর বাড়িতে, মানে ওদের পাড়াতেই আর কি। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু- চলন মানের ব্যাপারটা হয়েছিল। হুম হুম হুম। তো ওদের পাড়াতে আমি যাব ওই শিষ্যর বাড়িতে। তো আমরা সকলেই বাবার শিষ্যর বাড়িতে যাই। সেখানে গিয়ে ওদের মুখ থেকে শুনি, এবং ওদের পাড়ার আরো 2-4 জন বাবার ভক্ত ওখানে খুব তৈরি হয়েছিল সার্কেল, তারাও এসে বলে যে এরকম, হ্যাঁ এরকম ওই মহেশ্বরের বউয়ের মানে গলার আওয়াজ আমরা শুনেছি। আমাদের সঙ্গে একটা আমার ছেলে, মানে একটা বউ এসে বলছে আর কি, ভদ্রমহিলা। তো ছেলেটি মানে এতে টিউশন পড়ে ফিরছিল রাত্রিবেলা, আর ওদের তো গ্রামের পথ, মানে অনেকটা অন্ধকার রাস্তা। বলছে টিউশন ফিরছে, ওকে মানে ও মানে দেখছে দাঁড়িয়ে রয়েছে, ওকে বলছে আমাকে নিয়ে যাবি। তুমি ভাবো ঘটনাটা খালি একবার, মানে ওই কল্পনা করো। কি বলছো? বাচ্চা ছেলে, এই 8-9-এ পড়ে, টিউশন পড়ে ফিরছে, তাকে বলছে তুই নিয়ে যাবি? বলছে নিয়ে যাবি আমাকে। মানে বাচ্চার কাছে যেতে চাই? না না, বাচ্চাটাকে, ও তো বাড়ি ফিরছে, গ্রামে ফিরছে আর কি। হ্যাঁ মানে ওর যে হুম, হুম। বলছে সে হুম। নিজের বাচ্চার কাছে যেতে চাইছে। হ্যাঁ, বলছে আমাকে নিয়ে যাবি, যেহেতু ও জানে যে পাড়ার ছেলে, ওই পাড়াতেই ফিরছে, হুম। নিয়ে যাবি। মানে রীতিমতো ওখানকার মানুষদেরকে মানে একদম কি বলবো, মানে বিরক্ত করতে শুরু করে ভীষণ ভাবে। এমনকি একটা সময় এসে এমন হয়েছিল, সন্ধ্যার পর কেউ পাড়ায় বেরোতো না। যার যা কাজ থাকতো সবাই তাড়াতাড়ি করে, যারা একটু কলকাতার দিকে কাজ করতে যেত বা একটু দূরে যেত, সবাই চেষ্টা করতো একটু তাড়াতাড়ি ফিরে আসার। আর একা কেউ, ধরো কেউ রাত্রিবেলা কেউ ফিরবে, সে কিন্তু একা ফিরতো না, কারো না কারোর সঙ্গে যোগাযোগ করে নিতে চাই। 3-4 জন একসঙ্গে জড়ো হয়ে পাড়ার মোড়ে, মানে মেন রাস্তার মোড়ে জড়ো হয়ে তারা প্রত্যেকে বাড়ি ফিরতো। এইরকম পরিস্থিতি তুমি কি বলবে এবার ভাবো। এক্স্যাক্টলি। আর এই প্রত্যেকটা যে ঘটনা বলছি, প্রত্যেকটা ঘটনার ক্যারেক্টারের মানে আমি বর্ণনা তোমাকে দিয়ে দিতে পারি। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, কিন্তু আমি তাদের জায়গার নাম বলতে চাইছি না, কারণ বুঝতেই পারছি। অনেক অনেক অসুবিধা হতে পারে। সেই জন্য আমি একদম পার্টিকুলারলি তাদের নাম বা জায়গার নাম বলতে চাইছি না। তো এইরকম একটা সিচুয়েশনে তারা প্রত্যেকে ভুগছে। হুম। আর ওই রকম সবাই এসে বলছে যে আপনি এই জায়গা থেকে উদ্ধার করুন, এই জায়গা থেকে ঠিক করুন, নাহলে এটা মুশকিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিনটা। মানে প্রত্যেকে একটা ভয়ের ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে একদম ভীষণ ভাবে, প্রত্যেকে ভয় পেয়ে আছে। বাবা তখন বললেন তাই তো, কিছুটা একটা করতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো সাধ্য মতো। বলে চলো তোমাদের বাড়িতে একবার ঘুরে আসি। মহেশ্বরকে বললেন চলো তোমাদের বাড়িতে ঘুরে আসি। তো বাবার সঙ্গে তো মানে পাড়ার বোধহয় 10-12 জন লোক মানে পিছু পিছু যেতে আরম্ভ করেছে। বাবা বলে তোমরা কি ওখানে মেলা দেখতে যাবে? ওখানে কি করতে যাচ্ছ তোমরা? সব যে বাড়ি চলে যাও। বলে আমি ছিলাম, মানে যখন বাড়িতে যাওয়া হলো আমি ছিলাম, বাবার আর এক শিষ্য ছিল, আর বাবা, আর ওখানকার যে বাবার যে শিষ্য সে, আর মহেশ্বর ঘোষের ভাই। ওদের বাড়িতে আমরা গেলাম, সমস্ত জায়গাটা, পুরো বাড়িটা ঘুরে ঘুরে বাবাকে দেখালো, বাবা দেখলো, আমি দেখলাম, সমস্ত কিছু জায়গা দেখা হলো। দেখা টাকা হয়ে এসে বাবা কিন্তু এখনো স্টে করেননি কোনো রকম ভাবে, জাস্ট ঘুরে দেখেই পুরোপুরি ভাবে চলে এলেন। পুরোপুরি চলে এসে আবার আমাকে বললেন যে ভীষণ কঠিন একটা কেস, এটা ভীষণ কঠিন টাফ একটা জিনিস, আমি জানি না এটার সঙ্গে কি করতে পারবো, খাওয়া কতটা কি হবে, আমার গুরুদেবদের আশীর্বাদ বা কতটা কি আমার কাছে রয়েছে, তো দেখা যাক কি হয়। এসে যখন পড়েছি তো ছাড়বো না। তখন বাবা একদম ফুল কনফিডেন্স নিয়ে নিয়েছে, যে আমি তখন মনে মনে খুব খুশি হলাম যে ঠিক আছে নাও, এবার জিনিসটা মনে হচ্ছে একটু ভালোর দিকে হয়তো হবে। এবং মহেশ্বর ঘোষ ওর ভাইরা ওরা খুব খুশি যে বাবা যখন বলছে যে আমি এসে যখন পড়েছি ছাড়বো না, তাহলে এবার আমার নিশ্চয়ই আর প্রবলেম হবে না, আর থাকবে না প্রবলেম। তখন পরদিন ঠিক হয় কি, যে পরদিন বাবা ওখানে একটি বিশেষ কাজ করবেন, কোনো যজ্ঞ নয়, কিন্তু বিশেষ কোনো কাজ করবেন বাড়িতে বসে। আর বাবা যে যজ্ঞ করবেন, বাবা কিছু বই পত্র, বাবার যে সমস্ত জিনিস কিছুই নিয়ে যাননি। উনি প্যান্ট শার্ট পরে গেছেন, এমনি গাড়ি করে আমরা গেছি, নর্মাল, ওনার কাছে কিচ্ছু নেই, এমনি নর্মাল গেছি আমরা সে ঘরে। কোনো যজ্ঞর আয়োজনে নেই, বাবা সব কিছু বলেনি। বলছে আমি এখন কিছু না, আমি একটা বিশেষ কাজ করব, আমাদের যে ঘরানার পদ্ধতি, ঠিক আছে, তন্ত্রের একটি বিশেষ গুপ্ত ক্রিয়া যেটা আমরা শিখেছি গুরুদেবদের মাধ্যমে, যেটা স্বয়ং বামদেবও করতেন, সেই পদ্ধতিতে আমাদের তো যেহেতু বামদেবের জেনারেশন শিষ্য পরম্পরা, সেই সূত্রেই যেভাবে বাবা পেয়েছেন সেই জিনিস ওখানে একটা ক্রিয়া করবেন। তো এই ক্রিয়াটি করতে কারণ বাড়ি প্রয়োজন পড়বে, ঠিক আছে। এটা অনেকে যারা এই সমস্ত তন্ত্রের জগতের মধ্যে চর্চা করেন, তুমি হয়তো শুনে থাকবে, চক্রানুষ্ঠান, ঠিক আছে। তো উনি ওখানে চক্রানুষ্ঠান করবার পরিকল্পনা করেন। বুঝতে পারছি। আর সেটা হবে পরদিন ওই বেলাতে আর কি 11টা নাগাদ, বাবা ওখানে টাইম দেন 11টা নাগাদ।
তো সেই দিন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি বাবা শিষ্যর বাড়িতে। তো পরদিন সকালবেলা ওই 7:30 এরকম সময়, আর আমার সচরাচর না কোথাও গেলে খুব একটা ঘুম হয় না, তো আমি উঠে পড়েছি, একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে একটু, যেহেতু গ্রামের একটু ফাঁকা জায়গা, তো সেখানে একটু ফাঁকা জায়গায় মাঠের ধারে বসে, একটা খুব বন জঙ্গল আছে, মানে ঝোপঝাড় আছে, এরকম একটা খুব শান্ত পরিবেশ, একটা খুব ভালো পরিবেশ। আমি যেখানে যাই আমার বাঁশি আমার সঙ্গে থাকে, তো বসে একটু আমি ক্লাসিক্যাল চর্চা করছিলাম, প্র্যাকটিস রেয়াজ করলাম। করার পর দেখলাম ওই আসছে, মহেশ্বর ঘোষ আসছে রাস্তা দিয়ে। ওকে আমি দেখতে, মানে আমি যেখানে বসে বাজাচ্ছিলাম, মহেশ্বর ঘোষ মানে ওদের যে মেন রাস্তা সেটা থেকে দেখা যায় কি, পাড়ার মেন রাস্তা, দেখি ও আসছে। আমি ওকে দেখে থামিয়ে দিয়ে বসলাম, ও আমার কাছে এসে বসলো, বসে বলছে, জানো তো আজকে একটু যেন মনে হচ্ছে পজিটিভ ফিল পাচ্ছি, যেন কিছু একটা ভালো হতে পারে আমার আজকে। আমি বলছি তাই নাকি, তাহলে তো ভালো। তোমার নেগেটিভ জায়গা মন থেকে যখন দূর হয়েছে, নিশ্চয়ই ভালো কিছু হবে, অবশ্যই। এবার আমাকে বললো, তুমি এখানে কতক্ষণ বসে আছো? আমি বললাম অনেকক্ষণ বসে আছি। বলছে, এখানে একা তোমাকে মানে এরকম আমতা আমতা করছে। আমি বলছি একা মানে কি হয়েছে? বলছে তোমাকে মানে বাবা শিষ্যর নাম ধরে ও আর কি বললো আমাকে, ওর নাম হচ্ছে শুভজিৎ। আর বললো শুভজিৎ কিছু বলেনি তোমাকে? তুমি এখানে শুভজিৎকে বলে এসছো এখানে তুমি একা? আমি না না, ও তো ভেতরে আছে, আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আমি মনে হলো একটু এখানে ভালো লাগছে, পরিবেশটা জায়গাটা ভালো লাগলো, এসে আমি এখানে বাজাচ্ছি। বললো আমাকে কিন্তু কিছু বললো না, বললো তুমি এখানে একা এসো না, এইখানটায় একা থেকো না, থাকাটা উচিত হবে না, চলো চলে যাই। চলো চলে যাই। এবার ওকে তো আমি ছাড়বো না, যখন আমাকে বললো যে এখানে একা থাকা হবে না, আমার তো মনের মধ্যে সেটা চলছে অলরেডি, কিউরিওসিটি ভীষণ ভাবে জেগে গেছে। আমি বললাম তুমি আমাকে আগে বলো এখানে কি কেস, তুমি আমাকে একা থাকতে বলছো না কেন, থাকতে মানে বারণ করছো, আমি একা বসে আছি বা একা ছিলাম। বলছি এই জায়গাতে আমার স্ত্রীকে বারবার দেখা যায়। আমি বলছি কি বলছো? আচ্ছা আচ্ছা। বলছে হ্যাঁ, এই জায়গাটা ওরও খুব মানে প্রিয় ছিল, ওইখানে পুকুরের সামনে একটা পুকুর ঘাট আছে, পুকুর ঘাটটা ভীষণ ভাবে ইউজ করতো, ঘাটে আসতো, তো এই জায়গাটাও ভীষণ ভাবে মানে ওকে দেখা যায়। আমি বলছি এই মানে তুমি আমাকে আগে বলোনি এসব? বলছে তুমি এরকম আগে বেরিয়েছো, আমি তো রীতিমতো আমার মানে গা ছমছম করে উঠেছে আর কি। আমি তো তখন অতটা আমার মাইন্ডেই নেই যে এরকম গ্রামের মধ্যে যে ঘটনা হচ্ছে, বা এরকম ওই প্রেতাত্মাটা মহেশ্বরের স্ত্রী যেরকম ঘুরে বেড়ায় এরকম মানে হয়ে। আমার সত্যি বলছি, আমার ওই দিন সকালবেলা উঠে ওইটা আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল, তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমার মনেই ছিল না। আমিও রীতিমতো একটু ভয় পেয়ে গেলাম। তো তারপর বাবা উঠে পড়লেন ঘুম থেকে। তো মহেশ্বর বললো যে আমাদের পুকুরে আজকে, বাবা ওদেরকে যদি আগে থেকে বলে দিয়েছিল যে মাছের ব্যবস্থা রাখতে, মাছ ভাজার ব্যবস্থা রাখতে, এবং কারণ আনার কথাও বলে দিয়েছিল। বলছে যে তাহলে পুকুর থেকে মাছ ধরবো, তুমি যাবে? এবং হ্যাঁ, এই তো আমার তো এটা মানে ভীষণ শখ, আমার ছিপ, মাছের ছিপ ফেলার ভীষণ নেশা, জানো তো, ভীষণ। আমি তো ওইটা শুনে আমার ভীষণ আনন্দ হলাম, চলো বলে ওদের সঙ্গে আমি চলে গেলাম 8টা 8:30 নাগাদ। ওদের পুকুরেতেই গিয়ে মাছ টাছ ধরা হলো 10টা পর্যন্ত, ঘন্টা 2 মাছ টাছ ধরা হলো, বেশ ভালোই মাছ টাছ পাওয়া গেল। তো মাছ নিয়ে বাড়িতে ওটাকে পরিষ্কার বা কাটতে ফাটতে দিয়ে দিল, আমি ফিরে এলাম স্নান টান করে, বাবার সঙ্গে ওই মহেশ্বর ঘোষের বাড়িতে যাওয়া হবে, চক্রানুষ্ঠান হবে। তো ওখানে যাওয়া হলো, দিয়ে মাছ যা ধরা হয়েছিল প্রায় 2 কেজির মতো মাছ ধরা হয়েছিল, ঠিক আছে। 700-800 সাইজের এরকম পোনা, মানে রুই মাছ আর কি, কাতলা মাছ ছিল, রুই মাছ ছিল, সব ছিপে ধরা হয়েছিল। তো ওই প্রায় 2 কেজি মতো মাছ, পুরো মাছটাই কিন্তু সব কেটে ভাজা হয়ে একটা বড় মানে কাঁসারের বা পিতলের ওই থালাতে সাজিয়ে ওখানে দিয়েছে। বাবা যেখানে বসবেন একটা খুব সুন্দর জায়গায় ঠিক করলেন, বাবা ধূপ টুপ দিয়ে সমস্ত জায়গাটাকে একদম শুদ্ধ করলেন, বাবার সঙ্গে আরো যারা ছিলেন প্রত্যেককে বসালেন, এবং বাবার শিষ্য বন্ধু কয়েকজন, মহেশ্বর ঘোষ ওর ভাই, আমি, প্রত্যেকের ছেলেরা বসা হলো। এবার বাবা চক্রানুষ্ঠানের নিয়ম অনুযায়ী শুরু করলেন। তো এইটা আমি আর বলছি না ডিটেলস, এটার মানে বারণই থাকে আমাকে বলা বাইরের, এই চক্রানুষ্ঠানের গুপ্ত বিষয়টা বলার বাইরে উচিত নয় বলা। তো ওখানে ওই শুরু হয় আর কি। শুরু হওয়ার পর এবার মাছের প্রসাদ বাবা প্রত্যেককে দেন হাতে হাতে। এবার ওখানে কজন আছে, ওরা, আমি ছিলাম, আমরা 3 জন, আর ওরা 4 জন, মানে ওই 7 জন, 6-7 জন ছিলাম টোটাল ওখানে। ধরো 6-7 জন 2 কেজি মাছ ভাজা, খেয়াল করো পুরো বিষয়টা। 6-7 জন আছে, 2 কেজি মাছ ভাজা, প্রত্যেকের এক হাতে একটা করে দিয়েছেন বাবা প্রসাদ হিসেবে, প্রত্যেকে খাচ্ছে। তারপরেও কিন্তু অনেকটা মাছ ওখানে রয়েছে এই বড় থালায়। মাছের যে মাথাটা, মাছের মাথার অংশগুলো, লেজের যে লেজা যেটাকে বলে মাছের, সেই সমস্ত সব রয়েছে। এবার প্রত্যেকেই ওই মানে চক্রানুষ্ঠানের মধ্যে এমনই বিভোর হয়ে গেছে, মানে আর কোনো খেয়াল নেই। হঠাৎ করে দেখা যাচ্ছে, তুমি যেটা বলবো এখন তুমি শুনলে নিজেও চমকে যাবে, এবং আমিও চমকে গেছি, এবং
বাবাও চমকে গেছে। সেটা হচ্ছে হঠাৎ করে দেখছি ওখানে ওই এক দুটো মাছ ছাড়া আর কোনো মাছ নেই। ওই কোনো মাছ নেই আর? না, কি বলছো ভাই? এমনকি ওরা যে খাচ্ছিল ভেঙে ভেঙে রাখছিল সেই জায়গায়, ওদের কাছে ওদের হাতে কাগজের প্লেটে রাখছিল, সেই এঁটো মাছের কাঁটাগুলো পর্যন্ত ওখানে নেই। আচ্ছা। যেন আমরা মনে হচ্ছে যেন হঠাৎ করে আমরা কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য মানে আমরা কোথাও জায়গায় ফ্রিজ হয়ে গেছিলাম, মানে সেই মুহূর্তে যেন কিছু ঘটে গেছে, আমরা সেটা বুঝতে পারছি না। এরকম একটা সিচুয়েশন, মানে আমারই নিজের মাথার মধ্যে প্রেশার আরম্ভ হয়ে গেছে, কি হলো এটা আমার চোখের সামনে, মাছগুলো কোথায় গেল? এবং ওরা প্রত্যেকের হাতেই তো মাছের প্লেট আছে, কিন্তু ওই জিনিস জায়গাটা থেকে মাছটা কোথায় যাবে? আমি বাবার দিকে তাকালাম, বাবাও রীতিমতো একটু চমকে গেছে, মানে চমকে গেছে মিনস মানে একটু হতভম্ব হয়ে গেছে আর কি, যে ঘটনাটা কি হলো, এরকম এরকম ঘটনা হলো কেন? তো সেখানে ওই ঘটনার পর বাবা বলেন যে এই এই জিনিসের কেউ কিন্তু কোনো রকম স্পর্শ করবে না, যার যা হাতে আছে মাছটা যা আছে সবাই এই এতে দিয়ে দাও, কেউ আর কোনো কিছু খাবে না। কাউকে কিন্তু খেতে দিলেন না। মানে ওই তুমি বুঝতে পারছো, 2 কেজি মাছ ভাজা, সবাই এই 7 জন 7 পিস খেয়েছে। আমি যদি আন্দাজে মানে কেজিতে যদি 10 পিসও মাছ হয়, 2 কেজি মানে 20 পিস মাছ, আন্দাজ বলছি আমি। তারপরে মাছের মুড়ো, মাথার অংশ, মুড়ো, লেজা সব আছে। সেখানে 7 জন 7টা পিস মাছ খেয়েছে, বাদ বাকি 13-14 পিস মাছ গায়েব। কল্পনা করতে পারছো? সেটা হচ্ছে দিনের বেলা। এক্স্যাক্টলি। তখন বাজে হয় 11:30 12টা এরকম সময়। তো বাবার কাজ কমপ্লিট করলেন, পাত্র সমস্ত কিছু যা ছিল সেই সমস্ত কিছু যেটাকে স্থাপন করেছে সেই সমস্ত পাত্র ঠান্ডা করলেন, করার পর ওখানে ওই ক্রিয়া কমপ্লিট করলেন। কমপ্লিট করে বাবাকে খুব চিন্তিত লাগলো, আমার ভীষণ ভাবে খুব চিন্তিত হয়ে পড়লেন। পরে বাবা বললেন যে আমি এখানে তোমার কাজ করব, আমি এখানে কাজ করব, আর বললেন যে আমি আসবো হচ্ছে পরের মাসে, এখানে কাজ করতে আসবো পরের মাসে, এর মধ্যে কিন্তু আর কিছু হবে না, এর মধ্যে আর কোনো কিছু হবে না। এটা বাবা বলেছিল যে তোমরা নিশ্চিন্তে থাকো, এর মধ্যে আর কোনো কিছু হবে না। তো পরের মাসে ডেট ঠিক হয়। পরের মাসে ডেট ঠিক হওয়ার পর আমরা মানে যজ্ঞের যে ডেট বাবা দেন, বাবা এখন আর কোথাও তো যজ্ঞ করতে এইভাবে যান না, মানে যা হয় এখান থেকেই সমস্ত কিছু করে দেন, তাতেই ঠিক হয়ে যায়। তখন বাবা কিন্তু একদম ডিরেক্ট স্পটে যেতে, খুব ক্লোজ না হলে এখন আর যান না কোথাও। তো যেহেতু বয়স হয়ে গেছে আর কোথাও যেতেও পছন্দ করেন, তো আবার পরের মাসে ডেট ঠিক হলো যাওয়ার। তো যাওয়ার সময় আমার একটা প্রবলেম হয়ে গেল, কি আমি তখন ভুবনেশ্বর, তুমি জানো আমি ভুবনেশ্বরে মানে যাতায়াত করতাম, তখন ভুবনেশ্বর থাকতাম। তখন আমি ওই সময়টা ভুবনেশ্বরে, আমি 20 দিনের জন্য ভুবনেশ্বর মানে ওখান থেকে ফিরে আসার পরে আমি ভুবনেশ্বর চলে যাই। আর ওই যেদিনকে যজ্ঞের দিন ঠিক হয় সেই দিনই আমার সকালবেলা হাওড়ায় নামার কথা, মানে আমি বাবার সঙ্গে যেতে পারবো না, এরকম একটা ঘটনা হইলো। কিন্তু আমার মন তো চাচ্ছে যে আমি যাবোই ওখানে, কেননা প্রথম দিন থেকে আমি এই ঘটনাটা দেখে আসছি যে বাবা এবার কাজ করতে যাবেন। আর এটা একটা ইন্টারেস্টিং বিষয়গুলো, মানে যতটা শুনছি, যারা শুনছে বা তুমি শুনছো, যতটা মানে তোমরা বুঝছো, কিন্তু এই যে পুরো প্রসেসটা, এই যে পুরো যে শুরুর দিন থেকে যে পুরোটা হওয়া, এটা তো আমি চোখের সামনে দেখেছি, এটার একটা আলাদাই অনুভূতি, মানে এটা একটা আলাদাই, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আর কি। এক্স্যাক্টলি। তো আমার তো মনে হচ্ছে না আমাকে তো যেতেই হবে। তো আমার ভুবনেশ্বর থেকে জগন্নাথ এক্সপ্রেস টিকিট ছিল আর কি। তো আমি রাত্রে মানে সকালে নেমে যাই, জগন্নাথ এক্সপ্রেস ছিল, আমি সাঁতরাগাছি নেমে যাই। সাঁতরাগাছি থেকে ওখান থেকে আমি একদম ঠিক করি যে বাবাকে আমি কিছু বলবো না, আমি একদম ডিরেক্ট উলুবেড়িয়ে চলে যাবো ওখানে একটা। তো বাবা আগের দিন পৌঁছে গিয়েছিল ওখানেতে যজ্ঞ করার জন্য। তো বাবার সঙ্গে 3 জন ছিল, বাবার ভক্ত ছিল 2 জন আর একজন শিষ্য, যে প্রথম দিন থেকে সেও মানে ওই সৌরভ নাম বলেছিলাম তোমার মনে থাকবে, সৌরভ হাতি, সেও তো প্রথম দিন থেকে আমার সঙ্গে যাওয়ার থেকে ওদের সঙ্গে সম্পর্ক, এবং ও তো পুরো ঘটনাটা দেখছে, পুরো বিষয়টা গেছে, ও ধরেছে যে আমিও যাবো, আমাকেও নিয়েছিল। তো ওরা 3 জন, বাবা ওরা 3 জন গেছেন, আর আমি ওখান থেকে একদম এই যজ্ঞের দিন সকালে আমি নেমেছি, নেমে একদম ওখানে 10:30টার মধ্যে পৌঁছে গেছি আমি ওখানে উলবেড়িয়া। তো বাবা দেখে আমাকে বলল, তুই এখানে কি করলি, তুই না বলে চলে এসেছিস এখানে? কারণ আছে, সত্যি সত্যি কারণ আছে। আমি হঠাৎ করে চলে গেলাম, সেইখানে গিয়ে একটা বাঁধার ব্যাপার আছে, মানে নিজেদের যে গা বন্ধনী করার ব্যাপার আছে, এই সমস্ত প্রোটেকশনের ব্যাপার আছে। তো সেখানে এদেরকে তো বাবা প্রোটেকশন দিয়েই নিয়ে গেছে, সেখানে আমি দুম করে ওখান থেকে অযাচিত ভাবে চলে এসেছি। বাবা আমাকে একটু মুখ টুক করলো,
আমিও তো একটু রেগে গেলাম যে আমি আসবো না, এরকম একটা ঘটনা হয়েছে। ঠিক আছে বলে বাবা আমাকে যা করার করলেন এবং আমাকেও কিছু ক্রিয়া করতে বললেন যেগুলো আমি বাবার কাছ থেকে শিখেছি, সেগুলি করলাম। করার পর আমি রীতিমতো, যেহেতু আমার রাত জাগা ছিল, ট্রেন জার্নি হয়েছে, কারণ আমার জগন্নাথ এক্সপ্রেস সেদিন এতটাই লেট ছেড়েছে, মানে পুরী থেকে ভুবনেশ্বর ঢুকতে অনেকটা রাত হয়ে গেছিল। আর মানে ইউজুয়াল টাইম থেকে অনেকটা লেট, প্রায় 1 ঘন্টা লেটে চলছিল ট্রেন। তো আমি ঘুম হয়নি রাত্রে ভালো করে। তো আমি ওখানে এসে স্নান টান করে আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো বিকেল হয়ে যায়, বিকেল হওয়াতেই বাবা ওখানে 5:30 নাগাদ ওখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি, মানে ওই মহেশ্বরের বাড়িতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি। তো যেহেতু পাড়া রাস্তা, হেঁটেই আমরা সব ব্যাগপত্র নিই, বাবার ব্যাগ, বাবা একদম রেডি হই, পুজোর যে সমস্ত কাপড় টাপড়, ওনার বস্ত্র একদম পরিধান করি, একদম রেডি হয়ে সমস্ত কিছু করে, এবং আমাদেরকেও লাস্ট মোমেন্টেও পুরোপুরি যা বন্ধন দেওয়ার সেগুলো সমস্ত কিছু করে দিয়ে, এবং আমাকে বিশেষ একটি ক্রিয়া উনি করতে বলেছিলেন, সেটা আমার উপর দায়িত্ব ছিল। তো আমাকে বলেন যে তুমি একটা মন্ত্র ছিল সেইটাকে আমার পাঠ করার ব্যাপার, আমাকে উপর দায়িত্ব পড়ে সেইটা করায়। তো আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেন, বুঝিয়ে দেওয়ার পর ওখানে আমরা যাই। তো আমি তো পুরো একদম মানে এক্সাইটমেন্টে ফুটছি যে আজকে কিছু না একটা হবে আর আমি কিছু না কিছু একটা দেখবো, এরকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে আজকে কিছু একটা দেখবো। তো প্রত্যেকটা মানুষের মধ্যে ওখানে এক্সাইটমেন্ট হচ্ছে, ওদের বাড়ির মধ্যে হচ্ছে যে এবার হয়তো ঠিক হয়ে যায়, বাবা আসছেন, কিছু একটা হবে। ওরাও খুব মানে কি বলবো, ঘটনাটায় প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছিল, যে একটা আশার আলো দেখতে পেয়েছে যে না এবার আমরা হয়তো ভালোর দিকে যাচ্ছি আর কি। তোর বাড়িতে পৌঁছে যাই, পৌঁছে দেওয়ার পর ওখানে সন্ধ্যা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, ওরা সন্ধ্যে টন্ধে সব দিয়ে দেয়, দিয়ে এবার একটা স্থান নির্ণয় হয়। বাবা বলেন যে যে ঘরটিতে ওই মানে মহেশ্বরের বউ আত্মহত্যা করেছিল সেই ঘরেই বাবা কাজ করবেন। আচ্ছা আচ্ছা। সেই জন্যই ওদেরকে বলেছিল ওই ঘরে যে বিছানা, সেই বিছানা সমস্ত ফাঁকা করে দিতে, একদম ঘরটা পুরো ফাঁকা করে দিতে, কোনো বিছানা রাখা যাবে না। তো ওরা সকাল থেকে ওই পরিষ্কার করে বিছানা ঘর বাইরে বার করে দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে ফাঁকা মেঝে, জাস্ট মেঝেতে পুরো ফাঁকা জায়গা, সেখানে বাবা একটি স্থান নির্বাচন করে সেখানে বসে পূজার আয়োজন করলেন। পুজোর আয়োজন শুরু হলো, আমিও হাতে হাতে দিতে শুরু করলাম, যারা যারা ছিল প্রত্যেকেই আয়োজন শুরু করলো। এইবার এখানে দেখো ঘটনা বলি, বাধা কিভাবে আসছে দেখো। বাবার সঙ্গে একটি বিশেষ মানে পুঁথি রয়েছে, সেই পুঁথিটার বয়স অনেক বছর। তুমি যদি কোনোদিন আমাদের সবুজখালী মায়ের মন্দিরে আসবে তো বটেই, অবশ্যই তোমাকেও দেখাবো। সেই পুঁথিটার বয়স অনেক বছর। এই পুঁথিটি বাবাকে দিয়েছিলেন বাবার গুরুদেব, অর্থাৎ তারাখ্যাপার শিষ্য। আচ্ছা। তারাখ্যাপার শিষ্য ওনাকে দিয়েছিলেন বাবাকে, বাবার গুরুদেব তো তারাখ্যাপার শিষ্য ছিলেন, আর তারাখ্যাপা হচ্ছে বামাখ্যাপার শিষ্য। তো এইটা নাকি ছিল যে তারাখ্যাপাটা ওই বোধানন্দপুরীকে দেন, অর্থাৎ বাবার গুরুদেবকে দেন। তো তারাখ্যাপার ওই মানে একটা মানে সিদ্ধ পুঁথি আর কি বলা যেতে পারে, মন্ত্রগুলো খুব সিদ্ধ। সেই পুঁথিটি বাবা ওখানে নিয়ে গিয়েছিলেন, বাড়ি এখান থেকে নিয়ে গিয়েছিলেন। সেই পুঁথিটি ওই বাবার শিষ্যর বাড়িতে রেখে বাবা ওখানে চলে গেছেন ভুলে। আচ্ছা। প্রথম এটা সূত্রপাত হলো, পাঠালেন বাবার শিষ্যকে, পাঠালেন, বলে ও বলছে ঠিক আছে আমি বাড়িতে, আপনি রেখে এসেছেন যখন আপনার ব্যাগই আছে? বাবা বললো হ্যাঁ আমার ব্যাগে আছে, দেখবে এই জায়গায় আছে। আর এই পুঁথিটি হাত দেওয়ার আগে তুমি 10 বার তোমার গুরুমন্ত্র জপ করে নিয়ে তারপরে তুমি পুঁথিতে হাত দেবে, এবং যা নিয়ে তোমার পরমেষ্টি গুরু অর্থাৎ তারাখ্যাপা তো মানে পরমেষ্টি গুরু হবে, তুমি সবাইকে জানিয়ে মনে মনে অনুমতি নিয়ে তুমি পুঁথিটি হাত দিয়ে নিয়ে আসবে এবং বুকে করে ধরে নিয়ে আসবে। আচ্ছা। তো ও বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, মহেশ্বরের বাড়ি থেকেও জাস্ট বেরিয়ে পড়েছে। বাবা হঠাৎ করে বলি দাঁড়াও, তুমি একা যাবে না, আমাকে বললো তুই যা তোর সঙ্গে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি, আমার একই রকম অচেনা জায়গা, সকালবেলা ওখানে আমি বাঁশি বাজাচ্ছিলাম যে জায়গায় বললো ওখানে দেখা যায়, আর ওই জায়গাটা পেরিয়েই ওখানে যেতে হবে, আর আমরা দুজন যাব সঙ্গে। আমার রীতিমতো একটুখানি হলেও ভয় লেগে গেছে, সত্যি বলছি। আচ্ছা। ভয় পেয়ে গেছিলাম। আমাকেও তখন বাবার শিষ্য শুভজিৎ বললো এসো ইচ্ছা হবে না চলো, বলে দুজনে দুটো লাইট নিয়ে আমরা এলাম। ভয় তো করছিলই ভীষণ ভাবে। যাই হোক গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এবং বাবা যা শিখিয়ে দিচ্ছিলেন সেসব করতে করতে তো পৌঁছে গেলাম বাড়িতে। পুঁথিটিকে জানিয়ে যেহেতু ওকে বলেছে বাবা, তো ওই নিল পুঁথিটি নিয়ে আমরা যাচ্ছি। হঠাৎ করে মানে আমাদেরকে মানে ওই শুভজিতের নাম ধরে ডাকছে একজনকে পিছন দিকে, একজন ভদ্রলোক।
এই একটা শুভ কাজে যাচ্ছি আমরা, এই পুঁথিটা নিয়ে যাচ্ছি, পিছন ডাকলো কেন? হুম। পিছন ঘুরে ও তাকিয়ে দেখছে যে ওদের পাড়ারই একটা মানে লোক আর কি, বয়স্ক লোক। বলছে, কিরে কোথায় যাচ্ছিস? বলছে, কোথাও না, আমরা এখানে একটু ওদের বাড়িতে এসেছি, মহেশ্বর ঘোষের বাড়িতে যাচ্ছি, পুজো আছে সেই জন্য যাচ্ছি। আমরা চলে গেলাম। চলে গিয়ে ওখানে বাবাকে হাতে পুঁথিটা দিল, দিয়ে যে ঘটনাটা হলো, মানে ভাববে যে খুব মানে ভাববে এটা কোনো বানানো ঘটনা না কোনো সিনেমায় হচ্ছে, তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। ও শুভজিৎ রীতিমতো চমকে গেছে। আমি তো অতটা ওকে মানে যে পেছু ডেকেছিল ওকে তো আমি দেখিনি অতটাও, জাস্ট একটা ক্যাজুয়ালি দেখে চলে গেছি। বলছে, "রে, তুমি এখানে আমাদের আগে কি করে এলে? তুমি তো আমাকে ডাকলে, জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছিস, আমি বললাম এখানে পুজো, তুমি আবার আমাদের আগে এলে কি করে? তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে।" হুম। আমি বলছি, তাই তো, এই লোকটা তো ওখানে ডাকলো। ও তখন বলে, কি উল্টো পাল্টা বকছিস, এখানে তো আমি, তুই বেরিয়েছিস তারপরে আমি এখানে চলে এসেছি, জিজ্ঞাসা করো সবাইকে, আমি তো তখন এখান থেকে আছি। বুঝতে পারছো ঘটনাটা? ওই ভদ্রলোক নয়, ও অন্য কেউ ছিল। মানে এরকম টাইপের সারপ্রাইজিং এলিমেন্ট খুব রেয়ার শুনেছি আমি ঘটনাতে কোনো। মানে আমি তো নিজে পুরোপুরি চমকে গেছি। একটা ওই শিলিগুড়ির কেসটা হয়েছিল যখন আমি ওরা শুনেছিলাম যে ওই ভদ্র মহিলা, ওই দিদিটি মারা গিয়েছিল, আর এই একটা কেসে আমার হয়েছিল এরকম। হুম। আমি আর কিচ্ছু কথা বলিনি, কোনো রকম ভাবে পুরো চুপ হয়ে গেলাম। বাবা ওই পুঁথি নিয়ে কাজ শুরু হয়ে পুজোর কাজটা শেষ হলো। পুজোর কাজটা শেষ হওয়ার পর এবার বাবা যজ্ঞ শুরু করার আগে বাবা পুরো বাড়িটি ওদের বন্ধনী দেবেন। বন্ধনী দেওয়ার আগে প্রত্যেককে ডাকলেন, এবং ওই যে ভদ্রলোক যে অন্ধ হয়ে গেছে মহেশ্বর ঘোষের বাবা, তাকেও ডাকলো। সে সমস্ত কিছু বসে রয়েছে। বসে এবার বলছেন, বাবা ওনাকে বলছেন, একদম ডিরেক্ট ওনাকে হিট করে বলছেন, ওই যিনি অন্ধ আর কি, ভদ্রলোক মহেশ্বর ঘোষের বাবাকে বলছে, আমাকে আপনি সত্যি কথা বলবেন, আপনাদের যে পরিত্যক্ত জায়গাটি যেখানে রয়েছে, যেখানে আপনার পড়ে গিয়ে আপনি চোখে আঘাত পান বা চোখ দৃষ্টিশক্তি আপনার চলে যায়, ওই জায়গাটি কেন পরিত্যক্ত, কেন ওই জায়গাটি ওরকম হয়ে রয়েছে, কেন আপনারা পরিষ্কার করেন না, কেন ওই জায়গাটি এরকম হয়ে গেছে, ওই বাড়ি ছেড়ে আপনার ওই জায়গা ছেড়ে দিয়ে আপনারা এই জায়গাটা মানে জায়গাটা কিনে বাড়ি করলেন, ওই জায়গা কেন বাড়ি করলেন, ওটা তো আপনাদের পৈতৃক জায়গা। তখন ওই মহেশ্বর ঘোষের বাবা বললেন যে ওইখানেতে জায়গাটাই আমাদের বাড়ি একটা অভিশাপ একটা জায়গা আর কি। ওই জায়গায় বহু মানুষ, মানে আমাদের বংশের প্রত্যেকে, মানে বছরে বছরে একজন করে মারা যেত। বছরে, হ্যাঁ, প্রত্যেক বছর একজন করে মারা যেত। ওদের বাড়ি খুব একটা বড় ফ্যামিলি ছিল, প্রত্যেক বছর একজন করে মারা যেত। তারপরে ওরা ওখান থেকে পুরোপুরি ভাবে চলে যায়, পুরো ফ্যামিলি ওই জায়গাটি পরিত্যক্ত রেখে দিয়ে চলে যায়। তারপর এরা, অর্থাৎ এই মহেশ্বর ঘোষের বাবা, ওরা তো অনেক তিন ভাই ছিল মহেশ্বর ঘোষের বাবারা, তো আর দু ভাই ওরা আর ফিরে আসেনি, আর এই মহেশ্বর ঘোষের বাবাই ফিরে এসে ওইখানে বাড়ি করে ওইখানে পাশের জায়গায় একটি জায়গা কিনে সেইখানে বাড়ি করে। আর পাশের জায়গাটা পৈতৃক জায়গা পড়েই থাকে আর ওদের, যেটা পৈতৃক জায়গা ভিটে আর কি, সেটা আস্তে আস্তে বন জঙ্গল হয়ে যায়, ওই জায়গা হয়। বললো, আপনার যে চোখ নষ্ট হয়েছে এর দায় কিন্তু আপনার। আমি তখন বাবার দিকে তাকিয়েছি, কি বলছে এটা? বলছে, আপনার দায় মানে? তখন ওই কিন্তু ভদ্রলোক কিন্তু চুপ করে আছেন, কোনো কথা বলেননি, কোনো রকম কোনো কথা বলছেন না। তখন বাবা আর কোনো কথা বললেন না, বলে এবার যজ্ঞের আয়োজন শুরু হলো। যজ্ঞ তখন মাঝপথে আহুতি চলছে, ওদের আহুতি চলছে, যে ওদের বাড়ির লোকেদের আহুতি চলছে, তখন আহুতি দেওয়া হচ্ছে। আহুতি দিয়ে মানে আহুতিটা মিটেছে, এবার যজ্ঞ মাঝপথে আর কি। সেরকম একটা সময় ওই মহেশ্বর ঘোষকে উদ্দেশ্য করে বাবা বলেন যে, আমি এখান থেকে চলে যাওয়ার 48 ঘন্টা পর, তোদের এই পরিত্যক্ত যে জায়গা, যে বাথরুমের পূর্ব দিকের যে কোণের যে অংশটা, যেখানে একটি পিপুল গাছ আছে, ওই পিপুল গাছ সারাউন্ডিং জায়গাটা তোরা খুঁড়বি, যেটা পাবি আমাকে তারপর ফোন করবি। আচ্ছা আচ্ছা, এটাও বলে। বলো, ঠিক আছে বাবা। বলে ওখানে সমস্ত কিছু কাজ সম্পূর্ণ হয়, যজ্ঞ
সম্পূর্ণ হয়, শান্তি জল ছেটানো থেকে শুরু করে সমস্ত কিছু সম্পূর্ণ হয়। সেই দিন রাত্রিবেলা আমরা ওখান থেকে আবার ফিরে চলে আসি বাবা শিষ্যর বাড়িতে, অর্থাৎ শুভজিৎদার বাড়িতে। ফিরে চলে আসার পর পরের দিন সকালবেলায় আমরা ফিরে চলে আসি ওখান থেকে। এবার আমি বাবাকে আস্তে আস্তে গাড়িতে জিজ্ঞাসা করলাম, 48 ঘন্টা পর খুঁড়তে বললে ওখানে কি করবে? খুঁড়ে কি এই হোমের যে ভস্যটা সেটা ওখানে পোঁতাতে বলবে জায়গাটা শুদ্ধ করার জন্য? বললো সে পাকামি কথাবার্তাগুলো বন্ধ করে চুপচাপ থাকো, আমাকে বাবা এটা বললেন আর কি, যে পাকামি কথাবার্তা বন্ধ করে চুপচাপ থাকো। আমি তো চুপ করে গেলাম, আমি যদি সিরিয়াস ইস্যুতে এইসব কথা বলা আমার উচিত নয়, ঠিকই আমি পুরোপুরি চুপ থেকে গেলাম। ঠিক 48 ঘন্টা ওরাও এতে আছে, আর আমাকে একদিন ফোন করে 48 ঘন্টা হবে বাবা ওখান থেকে চলে আসার, ঠিক তার কিছুক্ষণ আগে আমাকে মহেশ্বর ঘোষ ফোন করলো, বললো আমরা সব বন্ধুরা রেডি, হ্যাঁ ওই শুভজিৎ আছে, বাবা শিষ্য সবাই আছে, কোদাল নিয়ে ওই জায়গাটা খুঁড়বে আর কি। তার আগে যেহেতু বন জঙ্গল হয়ে আছে, পিপুল গাছ সারাউন্ডিং জায়গা অনেক না, মানে ছোট ছোট গাছগাছালিতে সব লতা পাতায় ভরে আছে, সেখানটা ওরা পরিষ্কার করে কাটারি করে কেটে পরিষ্কার করে ফাঁকা করে এবার খুঁড়তে গেলে তো জায়গাটা পরিষ্কার প্রয়োজন, ওরা সব পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে। আমরা 48 ঘন্টা হলেই আমরা ওইটা খুঁড়তে শুরু করবো। ঠিক আছে খুঁড়ো, আমাকে জানাবে কি হলো না হলো। খুঁড়তে মানে ওরা আমাকে ফোন রাখার মোটামুটি ঘন্টা দেড়েক পরেই ফোন আসছে, আমি একদম ফোনের কাছেই ছিলাম যে কি আছে ব্যাপারটা আমাকে তো জানতে হবে। ফোনের কাছেই বললো বাবাকে ফোনটা দাও। আমি বলছি আমাকে বলা যাবে না, বলছে না বাবাকে ফোনটা দাও। ওই মহেশ্বর ঘোষ ফোন করে বলছে বাবাকে ফোনটা দাও। আমি স্পিকার অন করে বাবার হাতে ফোনটা দিয়েছি। বাবা তখন পূজায় ছিলেন, পূজা থামিয়ে বাবার সঙ্গে কথা বলছি। বলছি বাবা আপনি খুঁড়তে বলেছিলেন ওখানটা, তো আমরা খুঁড়েছি। বলছে কি পেয়েছিস, কটা পেয়েছিস হার? বাবার মুখের দিকে তাকাচ্ছি, হার পেয়েছিস মানে? বলছে বাবা প্রায় মানে অর্ধেকটা মানুষের, মানে সম্পূর্ণ হাড়গুলো পাইনি, এটা মানুষের কঙ্কালের মানে অর্ধেক অংশটা পেয়েছি। একটা নারীর কঙ্কালের অর্ধেক অংশ। আচ্ছা আচ্ছা। কাউকে ওখানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। কিন্তু অর্ধেকটা কঙ্কাল কেন পেয়েছে জানি না, অর্ধেকটা পেয়েছি। বাবা তখন বললেন যে চেষ্টা করে দেখো অর্ধেকটা আরো পেতে পারো। বললো না বাবা পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করেছি, এখানে অনেকটাই খুঁড়ে ফেলেছি, আমরা কোথাও নেই এই অংশটা অর্ধেক, মানে আশেপাশে অনেকটাই আমরা জায়গায় খুঁড়েছি যেহেতু এটা পাওয়া গেছে। আর এটা একদম মানে আমরা চুপচাপ আছি, কারণ এটা জানতে পারলে ভীষণভাবে প্রবলেম হতে পারে বাইরে, মানে যে কঙ্কাল পাওয়া গেছে আমার অসুবিধা হবে, মানে লোকজন জানলে অসুবিধা আছে। বাবা তখন ওকে যে পদ্ধতি বাবা বললেন যে এই পদ্ধতিতে ওকে দাহ কার্য করতে হবে। আচ্ছা আচ্ছা। দাহ কার্য করতে হবে ওকে, কারণ ওর ওই আত্মা ঘুরে বেড়াচ্ছে এবং একের পর এক প্রাণ নিয়ে যাচ্ছে এবং একের পর এক সঙ্গী জোগাড় করছে। ওর সঙ্গী জোগাড় করছে। ইয়েস, প্রথম যে মহেশ্বর ঘোষ আর তার স্ত্রী যে কান্নার আওয়াজটা শুনতে পেয়েছিল, ওটি ছিল ওই মহিলার। সে প্রভাব বিস্তার করে মহেশ্বর ঘোষের স্ত্রীর উপর, প্রভাব বিস্তার করিয়ে তাকে আত্মহত্যা করায়, করিয়ে তার একটা সঙ্গী জোটায়, জুটিয়ে ওরা মানে সঙ্গী করে ওরা গ্রামের মধ্যে ঘুরতে শুরু করে। মেনলি কাজটা মহেশ্বর ঘোষের বউকে দিয়ে করাতো, ভয় দেখাতো লোককে, আরো সঙ্গী খোঁজার চেষ্টা করতো। সেই জন্যই মহেশ্বর ঘোষের ভাইয়ের বউকেও কিন্তু অ্যাট্রাক্ট করে ওদের দলে টানার চেষ্টা করেছিল। মানে এখানে বিষয়টা হচ্ছে যে একটা আত্মা পুরনো আমি কনসিডার করতেই পারি, সে নতুন একটা আত্মাকে পজেস করে রেখেছিল। একদম একদম। কি পিকিউলিয়ার ভাবতে বোঝাতে সাংঘাতিক। এইবার শোনো, এইবার এখনো মেন জায়গায় যেটা আসবো, ওই ভদ্রমহিলা কে ছিলেন? কে ছিলেন? ওই ভদ্রমহিলা ছিলেন এই মহেশ্বর ঘোষেরই বাবারই মানে কাজকর্ম করতো আর কি বাড়িতে। আচ্ছা আচ্ছা। ওই মেয়েটির উপরে শারীরিক ভাবে অত্যাচার করা হয়। কে করেছিল? মহেশ্বর ঘোষের বাবা। দিনের পর দিন ওকে টাকা পয়সা, গরিব মানুষ তো, টাকা পয়সা জামা কাপড় এসব দিয়ে লোভ দেখিয়ে ওর উপর শারীরিক অত্যাচার করে। করার পর ওই ভদ্রমহিলা প্রেগনেন্ট হয়ে যায়।
আচ্ছা। এবার তো তখন 5 জন লোক জেনে যাবে। তখন মহেশ্বর ঘোষের বাবা ওই মেয়েটিকে মেরে ওখানে পুঁতে দিয়েছিল। কি নৃশংস গো ভাই। এবং ওর সঙ্গে আরো একজন ওকে হেল্প করেছিল, মানে মহেশ্বর ঘোষের বাবাকেও একজন হেল্প করেছিল, মানে একার পক্ষে তো সম্ভব নয়, হেল্প করেছিল। যে হেল্প করেছিল এটা পরে বাবার কাছে, মানে বাবা এটা মহেশ্বর ঘোষের বাবা এবং আমার বাবা ওনাকে পুরোপুরি বন্ধ ঘরে বসিয়ে ওনার সঙ্গে মানে ইন্টারোগেট করার মতোই আর কি সমস্ত কিছু হয়, এবং প্রায়শ্চিত্ত করে ক্ষমা চাইলে। ওর তো পাপের শাস্তি অলরেডি পেয়েছে, অল্প বয়স থেকে সে পুরোপুরি অন্ধ। মানে একটা মানুষ যে পৃথিবীর আলো দেখেও তার মাঝ বয়স থেকে আবার পৃথিবীর আলো দেখা বন্ধ হয়ে গেছে, তার অন্ধকার পৃথিবী হয়ে গেছে, এর থেকে ভয়ঙ্কর আর শাস্তি আর কি হতে পারে? সে অলরেডি একটা শাস্তি পেয়েছে। ও হয়েছিল কি ঘটনাটা, যে বাথরুমে যে পড়ে গিয়েছিল, প্রথম যে ঘটনা আমি তোমাকে বলছি, যে মহেশ্বর ঘোষের বাবা হারিকেন নিয়ে যে বাথরুমে গিয়ে পড়ে গিয়েছিল, অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল, তারপর থেকে ওর চোখ নষ্ট হয়ে যায়। ও হয়তো ওখানে গিয়ে ওকেই দেখেছিল, দেখে পড়ে যায়, পড়ে গিয়ে কোনো চোখের কোনো অংশ ইটের কোনো একটা জায়গায় আঘাত লাগে, সেখান থেকে ওর চোখটা নষ্ট হয়, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এবং ওকে যে সাহায্য করেছিল যে ভদ্রলোক, মানে ওই মহেশ্বর ঘোষের বাবার যে বন্ধু, সেও মানে সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল, ঠিক আছে, ওই উলবেড়িয়া ব্রিজের ওখানে ট্রেকারে চাপা দিয়ে দেয়, ট্রেকারে ধাক্কা মারে ওর মানে ঠিক পা এবং মানে ওই যৌনাঙ্গের অংশের উপর দিয়ে ট্রেকারের একটা চাকা চলে যায়। আচ্ছা। চলে গিয়ে সে ওখানে স্পট ডেট হয়ে মারা যায়। আর এ বেঁচে থেকেও মানে মৃত্যুর মতোই একটা জীবন কাটাতো, মৃত্যু যন্ত্রণার মধ্যে একটা জীবন। একটা তুমি মনে করো একটা মানুষ যে পৃথিবীর আলো দেখেছে, দেখার পরেও আবার সে হঠাৎ করে পৃথিবী অন্ধকার হয়ে গেল, অন্যের ভরসায় তাকে বেঁচে থাকতে হচ্ছে, এর থেকে মানে মৃত্যু যন্ত্রণার মতোই একটা আর কি মানে তার শাস্তি হয়েছিল। সেইখান থেকে ওই ঘটনার পর থেকে, ওখানে কাজ করার পর থেকে আর কোনো রকম কোনো প্রাণহানি বলো বা ওরা প্রত্যেকেই ভালো ছিল, যে যা নিজেদের সমস্ত কাজে মানে প্রত্যেকে ভালো, কোনো রকম ওই গ্রামে আর কোনো উপদ্রব কোনো রকম কোনো কিছু হয়নি। ওই মহেশ্বর ঘোষের স্ত্রীর অতৃপ্ত আত্মাও মুক্তি পেয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ওই দাহ কার্য করা হয়েছিল ওই কঙ্কালটিরও, এবং বাবা আরো বিশেষ কিছু ক্রিয়া ওদের জন্য করেছিল, তারপরে 2-1 যাওয়া হয়েছিল ওখানে, ওদের প্রত্যেককে যাতে মুক্তি দেওয়ার জন্য যে সমস্ত ক্রিয়া সেগুলি করা হয়েছিল। করা হওয়ার পর সম্পূর্ণভাবে ওখান থেকে মানে প্রবলেম সলভ হয় আর কি। মানে দেবজ্যোতি, আমি পুরো ঘটনাটা শুনলাম, ঠিক আছে, মারাত্মক ভয়ের ঘটনা, একদমই। আর তার সাথে মানুষ যে কতটা নৃশংস হতে পারে, একটা ভীষণ প্রেগনেন্ট মহিলাকে এরকম ভাবে মেরে মানে পুঁতে দিয়েছিল, মানে কি বলবো তোমায় ভাই, সাংঘাতিক ঘটনা, সাংঘাতিক। এই কেসটা আমার নিজের চোখে, এবং মানে আমি এটার পুরোপুরি অবগত আর কি ঘটনাটা। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইটের এরকম কোনো এপিসোড যাতে মিস না হয় তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, জাস্ট একটা কথাই বলবো যে কিউরিও ফাইটে এই সানডেতে যে ঘটনাটি আসতে চলেছে সেটা কিন্তু মারাত্মক একটি ঘটনা হতে চলেছে। ইভেন কৌস্তবের আড্ডাতে যে এপিসোডগুলো রয়েছে, যেগুলো আসছে, সেগুলো আপনাদের ভালো লাগছে দেখে আমার নিজেরও খুব ভালো লাগলো। তাহলে চলুন, কথা হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।